সো হ্যালো আর ওয়েলকাম সকলকে, ওয়েলকাম টু টিউটোপিয়া মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026 এই ব্যাচে। তো সবাইকে ওয়েলকাম, সবাইকে গুড আফটারনুন, সবাইকে আদাব, সবাইকে শুভ দুপুর এবং সবাইকে বলবো জয়েন করতে আজকের এই লাইভ ক্লাসে। একবার চ্যাট বক্সটা দেবে ঝটপট। ওকে, তো বেশ, তো চলো সবাইকে ওয়েলকাম জানাবো টিউটোপিয়া দ্য মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026 আজকের এই লাইভ ক্লাসে। তোমাদের সঙ্গে রয়েছে আমি তোমাদের দেবজ্যোতি স্যার। শুরু করব আজকের গল্প। চলছে টিউটোপিয়ার মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন 2026, দ্যাট মিনস সামনেই মাধ্যমিক পরীক্ষা। আজকের দিন অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখে কিন্তু অলরেডি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই তখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা রয়েছে, অর্থাৎ আর 1 মাসও হয়তো বাকি নেই। তো এই জাস্ট এই কয়েকটা দিনে লাস্ট মিনিট প্রিপারেশন, অর্থাৎ কোন কোন বিষয়গুলো তোমাকে দেখে যেতে হবে, কোন কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং তার সাথে সমস্ত টেস্ট পেপার থেকে ফিল্টার করা কোয়েশ্চেন্স টপিক অনুযায়ী সেই কোয়েশ্চেন্সগুলো নিয়েও কিন্তু ডিসকাশন হচ্ছে আমাদের এই ম্যারাথন সিরিজে। আর এই ডিসকাশনে রয়েছি তোমাদের সঙ্গে আমি, তোমাদের দেবজ্যোতি স্যার। তো সবাইকে ওয়েলকাম জানাবো, সবাইকে জানাবো গুড আফটারনুন, এবং যারা যারা জয়েন করছো আজকের ক্লাসে সবাইকে আসতে বলবো চ্যাট বক্সে একবার দেখে নেবো কারা কারা রয়েছো। আচ্ছা, সম্বিত, রূপম, সুব্রত, রিয়া, সোহিনী, শাহিনী রয়েছো, রাধিকা রয়েছো, তামিম রয়েছো, সূচনা, বেশ, অরিজিৎ, শুভশ্রী, বিভোর, বেশ বেশ, ফাটাফাটি, ফ্যান্টাস্টিক, পারভেজ। ওকে, তো সবাইকেই প্রথমে জানাবো হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করব প্রত্যেকের নতুন বছরের শুরুটা দারুণভাবে হয়েছে, প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, এবং প্রত্যেকের পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবার সুস্থতা কামনা করে আমাদের সামনের মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে শুরু করব আজকের গল্প। এবং আজকের ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাশন শুরু হবে, যে টপিক নিয়ে আমরা একবার পুরো বিষয়টাকে দেখে নেব, এক ঝলকে দেখে নেব তার ইম্পর্টেন্ট পার্টগুলোকে, সেই টপিকটা আশা করি প্রত্যেকেই তোমরা স্কেডিউলে দেখে নিয়েছো। সেটা হচ্ছে জনন, সেকেন্ড চ্যাপ্টার, জীবনের প্রবাহমানতা, জনন, সেই পুরো পার্টটা আজকে আমরা দেখে নেব কোন কোন টপিকগুলো এই পার্ট থেকে তোমাদের পরীক্ষার জন্য পড়ে যেতে হবে। সবাইকে একবার জিজ্ঞাসা করব, অডিও ভিডিও ক্লিয়ার? ইয়েস অর নো বলবে। অডিও ভিডিও ক্লিয়ার? ওকে, চলো তাহলে শুরু করি, এবং সবাইকে বলবো যে একটু অবশ্যই চ্যাট বক্সে রিপ্লাই করবে এবং কোয়েরি করতে পারো, অবশ্যই আমি তো রয়েছি অ্যান্সার দেওয়ার জন্য। চলো শুরু করবো আজকের গল্প। তো অ্যাজ ইউজুয়াল আমার যেটা প্রথমে থাকে, স্কেডিউল দেওয়া থাকে, দেখে নাও। এখানে আমাদের 3 তারিখের ক্লাস চলছে জননের ফুল কনসেপ্ট। এরপরে ক্লাস থাকবে হচ্ছে 10/1/2026, অর্থাৎ 10 তারিখে কিন্তু ক্লাস থাকবে, অর্থাৎ নেক্সট স্যাটারডে ক্লাস থাকছে। সেখানে কিন্তু টোটাল বংশগতি ও জিনগত রোগ পুরোটা নিয়েই কিন্তু আমরা ডিসকাশন করব, ফুল চ্যাপ্টার ডিসকাশন থাকবে। অবশ্যই কিন্তু ক্লাসটাকে অ্যাটেন্ড করতে হচ্ছে এবং তার সাথে কিন্তু ভিডিওটাকে দেখতে হচ্ছে। তারপরে 17 তারিখ রয়েছে, 23 আর 24 তারিখে তোমাদের জন্য একটা ক্লাস থাকবে, যেটা আমার তরফ থেকে স্পেশাল ক্লাস, তোমাদের ব্যাচের জন্য লাস্ট ক্লাস। সেটা হচ্ছে পরীক্ষার দিনের সাজেশন। প্রতি বছরের মতো এই বছরেও থাকবে পরীক্ষার দিনে কি করবে কি করবে না, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, এবং তার সঙ্গে বেশ কিছু ড্রয়িংয়ের ট্রিক্সগুলোকে শিখিয়ে দেবো আমি এই লাস্ট দিনে, অর্থাৎ 24 তারিখে। ঠিক আছে, বেশ, চলো তো শুরু করবো। আচ্ছা, জনন ফুল কনসেপ্টের মধ্যেই বলে দিই, এর মধ্যেই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, জনন ফুল কনসেপ্ট, এর মধ্যেই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টটা কিন্তু অ্যাড করে দিয়েছি, দেখে নেবে। ক্লিয়ার? চলো শুরু করি আজকের গল্প। বেশ, তো আমাদের দেখবে নাম্বার ডিভিশন অলরেডি তোমরা এখান থেকে জানো। 17 নম্বরের প্রশ্ন থাকছে, এখান থেকে অবশ্যই দেখে নিচ্ছ। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে যেটা কমপ্লিট হচ্ছে আজকে। তো চলো শুরু করবো আজকের গল্প। অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমার নিজস্ব হাতে তৈরি করা এই বোর্ড ওয়ার্ক, শুধুমাত্র তোমাদের জন্য থাকছে আজকের ক্লাসে, এবং আগের ক্লাসগুলো থাকবে অবশ্যই। চলো বেশ, হ্যাপি নিউ ইয়ার সকলকে। চলো দেখে নেবো আজকে জনন ফুল কনসেপ্টের গল্প, এবং তার সাথে অবশ্যই মানব বৃদ্ধি বিকাশ গল্পটা কিন্তু আছে। তো সবাইকে একবার জিজ্ঞেস করবো অডিও ভিডিও ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় ডেফিনেটলি একবার আমাকে চ্যাট বক্সে লিখছো, এবং তারপরেই কিন্তু শুরু করব আজকের গল্প। ঠিক আছে, বোঝা গেল?
বেশ, চলো শুরু করি। ইমনকে ওয়েলকাম। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি জননের ফুল কনসেপ্ট ইনক্লুডিং বৃদ্ধি এবং বিকাশ। জনন মানে হচ্ছে যাকে বলা হয় রিপ্রোডাকশন পার্ট, এটা আমরা প্রত্যেকেই জানি এবং এনসিইআরটির পাতায় কিন্তু ছত্রে ছত্রে বলা আছে। যখন তোমরা পরবর্তীকালে যখন তোমরা হায়ার ক্লাসে তোমরা দেখতে পাবে বিষয়টাকে, জনন এই বিষয়টাকে কিন্তু আমরা অ্যাজ আ অন্যতম ক্যারেক্টারিস্টিক ফিচার্স হিসেবে ব্যাখ্যা করতে পারি ফর অর্গানিজমস, অর্থাৎ জীবের ক্ষেত্রে জীবদেহের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনন সম্পন্ন করা বা রিপ্রোডাকশন করা। কেন? কারণ জননের মাধ্যমেই প্রত্যেকেই জানি যে মাতা থেকে কিন্তু অপত্য তৈরি হতে পারে এবং অপত্য তৈরি হওয়া মানে কিন্তু তার অস্তিত্ব রক্ষা হচ্ছে এই পৃথিবীর মধ্যে। কীরকম? খুব সহজ করে বলতে গেলে, আজকে যে আম গাছ থেকে আমরা আমটা পেড়ে খাবো বা আজকে যে বাঘগুলোকে দেখছি তার নিশ্চয়ই পিতামাতা ছিল বা তার পিতামাতা ছিল বা তার প্রপিতামাতা ছিল। তো যদি তারা জনন সম্পন্ন না করতো তাহলে কিন্তু আজকের বাঘকে আমরা চিড়িয়াখানায় দেখতে পেতাম না বা আজকের আম গাছ থেকে আমরা কিন্তু আম পেড়ে খেতে পারতাম না। তার মানে জনন হয় বলে প্রজাতির অস্তিত্ব রক্ষা হতে পারে। তাই ছোট্ট ছোট্ট একটা বেসিক কিছু কনসেপ্ট এখান থেকে দেখে নেব। এখান থেকে কোয়েশ্চেন বিশেষ কিছু আসবে না, জাস্ট বেসিক ছুঁয়ে আমি চলে যাব, কারণ প্রত্যেকেই জানো আমার পড়ানোর স্টাইলটা। আমি কিন্তু এখানে সেই পয়েন্টগুলোকেই এমফাসাইজ করব যে পয়েন্টগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু ডিটেলে এখানে পড়াবো না, চিন্তা নেই। তাহলে অবশ্যই প্রথম যে বিষয়টা বলার দরকার রয়েছে সেটা হচ্ছে যে জীবনের অন্যতম মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে জননকে আমি রাখতে পারি, বাট নট অপরিহার্য। জনন অপরিহার্য নয়। অর্থাৎ একটা জীবকে জীব হতে গেলে তাকে যে জনন করতেই হবে এইটা আমি অপরিহার্য বলতে পারবো না। বলবে কেন? আমরা মানুষের দিক দিয়ে বিচার করতে পারি। বলে কীরকম? আমরা তো জীব, কিন্তু অনেক দম্পতি আছে যাদের সন্তান আসে না, যারা সন্তান সম্ভবা নন, তাদের বাচ্চা হয় না। তাহলে কি বলবো তারা জীব নয়? কখনোই কিন্তু বলবো না। তার মানে তারা জননে অংশগ্রহণ করতে পারছেন না বা সফলভাবে অপত্যকে তৈরি করতে পারছেন না বা জন্ম দিতে পারছেন না, হয়তো কোনো রকম সমস্যার জন্য, দৈহিক বা হরমোনাল সমস্যার জন্য। বাট এটা মানে এই নয় তারা জনন করতে পারছেন না মানে তাদের আমি জীব বলবো না। তার মানে জনন না করেও কিন্তু জীব থাকতে পারে। কিন্তু একটা প্রজাতির অস্তিত্বকে যদি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু তাকে জনন সম্পন্ন করতে হবে, মানে তার উত্তরাধিকারকে এই পৃথিবীর বুকে আনতেই হবে। সেই কারণেই বলা হলো মুখ্য বৈশিষ্ট্য, যা কিনা দরকার তার অস্তিত্ব রক্ষার জন্য, যা কিনা দরকার তার সংখ্যা বৃদ্ধির জন্য, এবং সেটা প্রত্যেকেই জানি, ইজি কনসেপ্ট, যে জননের মাধ্যমে অপত্য সংখ্যা বৃদ্ধি হয়। আমরা প্রত্যেকেই সেটা জানি। এবং ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য, ধারাবাহিকতা মানে কি? একটা আম গাছ থেকে পরবর্তী আম গাছ, তার পরবর্তী, বা ধরো আমাদের যদি একটা বিশাল বড় ফ্যামিলি রয়েছে, বংশ বলা হয়, মানে আমার দাদুর দাদু তার দাদু মানে পর না, বংশ পরম্পরায় চলে আসছে। একটা ধারাবাহিকতা কিন্তু একটা বজায় থাকে জননের ক্ষেত্রে। এবং অবশ্যই ভারসাম্য রক্ষা মানে কি? একটা জঙ্গলের মধ্যে যদি হরিণ জনন সম্পন্ন না করে তাহলে বাঘ সমস্ত হরিণকে খেয়ে ফেলবে। তাহলে এবার বলো, যদি বাঘ সমস্ত হরিণকে খেয়ে ফেলে এবং হরিণ যদি জনন সম্পন্ন না করতে পারে তাহলে কি সেই জঙ্গলে বাঘ আর হরিণের সংখ্যার ভারসাম্য রক্ষা হবে? বলো ইয়েস অর নো। প্রত্যেকে রক্ষা হবে কি? হবে না। তার মানে হরিণের যেমন সংখ্যাটা কমবে, সেই সংখ্যাটাকে আপ টু দ্য মার্ক রাখার জন্য তাই কিন্তু জনন সম্পন্ন করতে হবে। হ্যাঁ, সেটা এমনি হবে না। অবশ্যই হরিণ তার প্রপার বাসস্থান খুঁজবে, তার ঠিকঠাক জায়গা, তার পার্টনার পাবে, তবেই জনন সম্পন্ন করবে অবশ্যই। কিন্তু যদি সে জনন সম্পন্ন না করে তাহলে কিন্তু ভারসাম্য বিঘ্নিত হবে বাস্তুতন্ত্রের গল্পে। তার মানে ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু জননের গুরুত্ব রয়েছে। যদি মাধ্যমিক পরীক্ষায় একটা পার্ট কোয়েশ্চেন চলে আসে 2 নম্বরের, যে জননের গুরুত্ব লেখো, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই 4টে পয়েন্টের উপর গুরুত্ব তোমাকে লিখতে হবে। বলো বোঝা গেল কি গেল না? একটা কোয়েশ্চেন ফরম্যাট এখান থেকে বলে দিলাম। এই হলো কোয়েশ্চেন গুরুত্ব। সম্ভাবনা খুব কম দেওয়ার, যদি আসে পারবে, কারণ এটা জলভাত কোয়েশ্চেন আমি জানি। এগুলোকে বলা হয় মামা কোয়েশ্চেন। মামা কোয়েশ্চেন মানে এগুলো এতটাই ইজি হয়, জাস্ট গুছিয়ে লিখলেই ফুল মার্কস, নম্বর কাটার কোনো জায়গা নেই। কারণ এই পার্টটা ইজি, যেটা সহজ সেটাকে সহজ করেই পড়া দরকার বলে আমি অন্ততপক্ষে মনে করি। সেটাকে বুম চাং চড়িয়ে বড়িয়ে বলার কোনো মানে নেই। সহজ জিনিস সহজ করে পড়।
এবার বক্তব্য হচ্ছে যে এইটা পড়ার পরে আমরা মোটামুটি জননের কনসেপ্টে গেলাম। এবার নেক্সট কোথায় ঢুকবো? নেক্সট ঢুকবো হচ্ছে জননের টাইপসে। এটাই রয়েছে সিলেবাসে। টাইপসের মধ্যে কি পাচ্ছি? প্রথম গল্প হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে হচ্ছে অযৌন জননের কথা আমরা বলছি। সহজ করে বলতে গেলে কি বলা যেতে পারে? যে জনন প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হতে পারে এখনো পর্যন্ত, যা আমাদের কাছে ডেটাবেস রয়েছে ইন দ্য সেন্স, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অযৌন জনন, অন্যটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখা গেছে গ্যামেট তৈরি হয় না। গ্যামেট তৈরি হয় না, সরাসরি তার যে জনিত্রী কোষ রয়েছে, পিতামাতার যে দেহ রয়েছে বা কোষ রয়েছে, সেই কোষ কিন্তু বিভাজিত হয়ে নতুন অপত্য তৈরি করতে পারে। এবং দেখা গেছে মোটামুটি স্বাভাবিক অর্থে কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন এখানে আমরা দেখতে পাই। এবং যদি কোষ বিভাজনের কনসেপ্টটা এখানে অ্যাটাচ করি, আমরা বলতে পারবো যে মাইটোসিস যেহেতু সদৃশ বিভাজন, তাহলে যদি একটা পিতামাতা দেহ থেকে যদি নতুন অপত্য তৈরি হয় ভায়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভায়া দ্য মাইটোসিস সেল ডিভিশন, দেন ডেফিনেটলি যে অপত্যটা তৈরি হবে তার বৈশিষ্ট্য আর পিতামাতার বৈশিষ্ট্য টু সাম এক্সটেন্ট একই রকম হবে বা সিমিলার হবে, এটা আমরা বলতে পারবো টু সাম এক্সটেন্ট। এবার কেন আমি দেখবে একটা রুট এখানে লিখে দিয়েছি, মোস্টলি কথাটা বলেছি মাইটোসিস। মোস্টলি কেন? কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই, অ্যামাইটোসিস সেল ডিভিশন আমরা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি, কিছু কিছু ক্ষেত্রে এখানে মোস্টলি মাইটোসিস হয় এবং সেম ক্যারেক্টারিস্টিক ফিচার্স হয় যদি না সেখানে মিউটেশন হয়ে যায়। কারণ যদি মিউটেশন আমরা দেখি, মিউটেশনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, কারণ সেটা তো হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে। তো ধরো তোমার সেল ডিভিশনের সময় হয়তো তোমরা অলরেডি চেক পয়েন্ট পড়ে এসছো, হয়তো চেক পয়েন্টে কোনো ডিস্টারবেন্সের জন্য হয়তো জিনের মধ্যে ওই ডিএনএ দ্বিত্বকরণ হওয়ার সময় এস ফেজে কিছু একটা বেস পেয়ার চেঞ্জ হয়ে গেল, সেখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন আসতে পারে। তো স্বাভাবিক নিয়মে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে দেখবে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বায়োলজির একটা সেফ সাইড ওয়ার্ড বলা হয়। কীরকম? যেহেতু বায়োলজিতে প্রচুর ব্যতিক্রমী উদাহরণ রয়েছে, ওই জন্য আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে বা প্রধানত বা মূলত, ঠিক আছে, বা সাধারণত, তো এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই নিজের কাছে রাখবে, পরীক্ষার সময় কিন্তু ভীষণ কাজে দেয়, অন্ততপক্ষে সেফ সাইডে খেলার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে জেনারেলি আমরা কি জানি? সাধারণত কোনো গ্যামেট তৈরি হয় না, মাইটোসিস মোস্টলি হতে পারে, আর সেম ক্যারেক্টার হতে পারে পিতামাতা জনিত্রী, এটা কিন্তু অবশ্যই মনে রাখছো। তবে হ্যাঁ, অযৌন জননের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, পরীক্ষায় প্রশ্ন আসে, সেখানে রেণু উৎপাদন হতে আমরা দেখবো একটু পরে। রেণু উৎপাদন হতে আমরা কিন্তু দেখি। সবসময় যে রেণু উৎপাদন হবে এমন কিন্তু কোনো মানে নেই, কিন্তু যেহেতু অযৌন জননের ক্ষেত্রে একটু যদি আমি একটা টু সাম এক্সটেন্ট যদি আমি এক্সাম্পলসগুলো দেখি, রেণু তৈরি হওয়ার প্রবণতা সেখানে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে অযৌন জননের এককে আমরা রেণু হিসাবে কিন্তু চিহ্নিত করতে পারি, এটা তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু বলা আছে। ঠিক আছে, কারণ আমাদের এই সিলেবাস বা আমাদের এই ডেটা এত ভাস্ট, এত ভ্যারাইটি ডেটা আছে, এত ব্যতিক্রম আছে, তো আমাদের কিন্তু একটু ধরে খেলতে হবে। এক্সট্রা কিছু লিখলে বিপদ। তাই যেটুকু সিলেবাসের মধ্যে আছে, মানে সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা ওরিয়েন্টেড সিলেবাসে যতটুকু আছে অতটুকুই এখন পড়বে, তার বেশি পড়ার এখন দরকার নেই। চাইলে পড়তে পারো, কিন্তু বেশি পড়ার এখন দরকার নেই। তাহলে অ্যাসেক্সুয়াল পার্ট বললাম। এবার দেখে নাও পরপর যে পার্টটা আছে, পরপর যে উদাহরণগুলো আছে আমি জাস্ট লিখে গেছি। প্রথমে রয়েছে দ্বিবিভাজন, ডেফিনেটলি প্রত্যেকেই আশা করি জানো, সেটা হচ্ছে কার কথা বলা হচ্ছে? অ্যামিবার কথা বলা হচ্ছে, তাই তো? আমার অ্যামিবয়ের কথা আমরা বলতে পারবো। দ্বিবিভাজনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। অ্যামিবার মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে প্যারামেশিয়ামের মধ্যেও কিন্তু আমরা এখানে এই দ্বিবিভাজনের পার্টটা দেখতে পাই। এটা আমি রেখেছি কি কারণে? যার বইতে যা এক্সাম্পল আছে একবার কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ, এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এবার তোমাদের কাছে প্রশ্ন করব, প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবে, যে অ্যামিবার যে দ্বিবিভাজন, মানে যাকে ইংলিশে বাইনারি ফিশন বলা হয়, মানে খুব সহজ করে বলতে গেলে কি, ধরো এখানে একটা অ্যামিবা হয়তো ছিল, আজটা ছোট্ট করে দেখাবার চেষ্টা করছি, একটা অ্যামিবা হয়তো ছিল, সেই অ্যামিবার কি হলো আলটিমেটলি বিষয়টা, তার নিউক্লিয়াসটা ডাম্বেল শেপড হয়ে যায়। নিউক্লিয়াসটা প্রথমে ডাম্বেল শেপড হয়ে যায়, সাইটোপ্লাজমটাও আস্তে আস্তে ওরকম হতে শুরু করে, এবং তার পরবর্তীতে দুটো অ্যামিবা আমি এখানে চলে আসে। বাচ্চা অ্যামিবা ভাল লাগছে বেশ, দুজনের চলে আসে এখান থেকে। ঠিক আছে,
এরকম আমরা দেখতে পাই। তো দ্বিবিভাজন মাঝখান থেকে মোটামুটি ডিভাইড করে যায়, এখান থেকে এই পোর্শনটা আমরা এখানে দেখতে পাই দুটো পার্টে। হ্যাঁ, এবার অ্যামিবার ক্ষেত্রে কি সেল ডিভিশন আমরা এখানে দেখতে পাই, ভালো করে শুনবে। সাধারণ অর্থে আমরা অ্যামিবার সেল ডিভিশনটাকে আমরা কিন্তু অ্যামাইটোসিস বলে থাকি, সাধারণ অর্থে বলে থাকি, কিন্তু যদি তুমি ডিটেল যদি পড়ো, অ্যাকচুয়ালি এটা কিন্তু টু সাম এক্সটেন্ট আ প্রিলিমিনারি টাইপ অফ মাইটোসিস। কি বলবো, অ্যামিবার যে দ্বিবিভাজন সেটা কিন্তু আমরা বলতে পারি প্রিলিমিনারি টাইপ অফ মাইটোসিস। মাইটোসিস ইন দ্য সেন্স মানে কি, এখানে বেম বা স্পিন্ডেল ফর্মেশন হয়, বাট আমাদের দেখে আসা অ্যানিমাল সেল বা প্ল্যান্ট সেলের যে স্পিন্ডেল ফর্মেশনস থাকে, যে পরপর যে সজ্জা থাকবে, মানে আমার নিরবিচ্ছিন্ন তন্তু, ক্রোমোজোমাল তন্তু, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। এখানে থাকে স্পিন্ডেল ফর্মেশন হয়, প্রিলিমিনারি টাইপ অফ স্পিন্ডেল ফর্মেশন হয়, বেমতন্তু গঠিত হয়, খুবই সাধারণ। তার জন্য এদের মধ্যে যে সেল ডিভিশনটা হয়, মানে দ্বিবিভাজন হওয়ার জন্য যে সেল ডিভিশনটা হয়, সেটা কিন্তু প্রাইমারি মাইটোসিস বা প্রায়র লেভেল বা একদম সিম্পল টাইপ অফ মাইটোসিস আমরা কিন্তু অবশ্যই এখানে বলা যেতে পারে। তোমাদের মতো করে বিষয়টা বললাম, যখন হায়ার ক্লাসে যাবে আরও কিছু নাম আছে, তখন বলবো, ঠিক আছে? এটা দেখে নিচ্ছ অ্যামিবার গল্প। এবার হচ্ছে বহু বিভাজনের গল্প। ডেফিনেটলি এখান থেকে বারবার প্রশ্ন ঢুকেছে বহু বিভাজনের পার্টটা, এবং অবশ্যই তুমি এখানে প্লাজমোডিয়াম পার্টটাকে অবশ্যই করে এখানে দেখে যাচ্ছ। বহু বিভাজনের গল্প কিন্তু এখানে রয়েছে প্লাজমোডিয়াম। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে সাইজন্টের কথা বলা আছে, বলবে ইয়েস অর নো। দেখবে সাইজন দশার কথা বলা আছে, বহু বিভাজনের কথা বলা আছে, অর্থাৎ এখানে একটা সেল থেকে বা একটা এন্টিটি থেকে অনেকগুলো মাল্টিপল কিন্তু আমরা অপত্যকে তৈরি হতে আমরা দেখি, তাকে বলা হচ্ছে মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। কিন্তু এখানে কোনো রকমভাবে কিন্তু গ্যামেট তৈরি এখানে হচ্ছে না। ও তোমাদের সিলেবাসের মধ্যে প্রত্যেকের পার্টে দেখে নেবে, সেখানে প্রচুর মেরোজয়েড তৈরি হয় সেখান থেকে, মানে আরবিসি থেকে, সেখান থেকে প্রচুর মেরোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েড বলতে পারো, সেখান থেকে তৈরি হতে আমরা দেখি ভায়া দ্য মাল্টিপল ফিশন বা বহু বিভাজন পদ্ধতি, যেটা ওয়ান টাইপ অফ বলা যেতে পারে যে তোমাদের অযৌন জনন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। তো এবারের বক্তব্য হচ্ছে যে এটা পড়লে কার কার মধ্যে হয় এই বিষয়টাকে দেখে নিচ্ছ, ঠিক আছে? এইবার বক্তব্য হচ্ছে টুইস্ট কি আছে। প্যারামেশিয়াম এখানে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা করলো, প্যারামেশিয়াম কিন্তু আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। কোহেলি আমি আসছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে বলে কখন করতে পারে? যখন সে প্রতিকূল পরিবেশে থাকবে, দেখবে তার পার্টনার নেই, তখন সে তোমার এই যে ভুল বললাম দ্বিবিভাজন, হ্যাঁ, তখন সে দ্বিবিভাজন করতে একটা প্রবণতা দেখাবে। প্যারামেশিয়ামের ক্ষেত্রে লিখিনি, এক্সাম্পলটা লিখে নেবে। প্যারামেশিয়ামের এখানে দেখাতে পারে তার যখন পার্টনার নেই, অবস্থাটা প্রতিকূল কন্ডিশনে আছে। বাট যখন অবস্থাটা অনুকূল কন্ডিশনে আছে, যখন তার পার্টনার রয়েছে আর একটা প্যারামেশিয়াম রয়েছে, মানে আমি এর কথা বলছি, তখন কিন্তু সে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। তো এই দুটো ফিচার্স কিন্তু এর মধ্যে দেখা যেতে পারে। মানে এই দুটো ফিচার্স দেখা যায়, তাহলে এবার অনেকের মনে কোয়েরি আসতে পারে, ছোট্ট করে বলে দিই, তাহলে অ্যাসেক্সুয়াল পার্টটা হতে গেল কেন? সাধারণত দেখা যায় যারা একটু নিম্ন শ্রেণীর যারা জীব বলাটাই বেটার, জীব বললে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক সব কিছু একসাথে হয়ে যায় বলা। তো একটু নিম্ন শ্রেণীর যারা জীব, তাদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল পার্টটাকে আমরা দেখতে পাই, কারণ অ্যাসেক্সুয়াল পার্টে যেহেতু গ্যামেট তৈরি হয় না, জটিলতা কম, তাই খুব তাড়াতাড়ি রিপ্রোডাকশনটা করে দেওয়া যেতে পারে, অপত্যকে তৈরি করা যেতে পারে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করতে গেলে কোয়ালিটি কন্ট্রোল হয় না, প্রত্যেকেই জানো যে ধরে পড়া বা ধরে রান্না করলে যেমন রান্নাটা খুব ভালো হয়, খুব স্বাভাবিকভাবে যদি তাড়াহুড়ো করে করলে রান্নার কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি করার জন্য কোয়ালিটি খারাপ হতে পারে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স আপ ডাউন হতে পারে, বাট সংখ্যাটা কিন্তু বৃদ্ধি হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে তোমাকে হবে, ঠিক আছে? বেশ, তাহলে এটা গেল বহু বিভাজন পদ্ধতির পার্ট, বলে গেলাম। এবার হচ্ছে বার্ডিংয়ের প্রক্রিয়া। বার্ডিংয়ের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাঙ্গাসের উদাহরণ পড়ছো নিঃসন্দেহে, ফাঙ্গাস, আর একটা হচ্ছে হাইড্রার উদাহরণ পড়ছো। এবার টেস্ট পেপার করতে গিয়ে তুমি এখানে দেখবে, যদি তোমাকে প্রাণীর কথা বললে তোমায় কিন্তু উদাহরণ দিতে হবে হাইড্রার গল্প, অর্থাৎ কোরকোদ্গমের গল্প। আর যদি তোমাকে জীবের কথা বলে, তাহলে তুমি হয় ফাঙ্গাস বলতে পারো, মানে তোমাকে এখানে ইস্টের কথা বলতে পারো, বা হাইড্রা যে কোনো একটা বলতে পারো। আর যদি তোমাকে শুধুমাত্র ছত্রাক বলে, তুমি কি বলবে? ছত্রাক বললে তোমায় কিন্তু বলতে হবে
ইস্টের কথা। বোঝা গেল কি বোঝা গেল না প্রত্যেকে বলবে। এইখান থেকে এই কোয়েশ্চেনটা আসতে পারে, দেখে নেবে কোয়েশ্চেনটা কি চাইছে। উত্তর তোমরা পারবে না তা নয়, উত্তর পারবে, 100% কনফার্ম পারবে। খালি কোয়েশ্চেনের প্যাটার্নটাকে দেখে নেবে কি তোমাকে জানতে চেয়েছে। যদি তোমাকে জীব জানতে চায় যে কোন জীবের মধ্যে তোমার বার্ডিং বা কোরকোদ্গম চলে, তাহলে তুমি ইস্ট বলতে পারো, হাইড্রা বলতে পারো, দুটোই বলতে পারো। আর তোমাকে যদি প্রাণী বলে তখন তুমি কি বলবে? প্রাণী বললে তোমায় কিন্তু বলতে হবে সেটা হচ্ছে হাইড্রার কথা অবশ্যই বলতে হবে, এটা কিন্তু মাথায় তোমাকে রাখবে। এটা দেখে নাও, বাকি ইজি, অসুবিধে নেই। আর ইস্টের ক্ষেত্রে একটা খালি পার্ট দেখবে পরীক্ষায় দেবে না, তাও বলে দিই, ইটস কল টরুলা ফেস, টরুলা দশা বলা হয়। কীরকম বিষয়টা? ইস্ট হচ্ছে কোরকোদ্গম হতে হতে তার কোরকগুলো এইভাবে হচ্ছে ইস্টের মধ্যে আটকে থাকে। মানে ধরো এটা হচ্ছে মাতৃ ইস্ট রয়েছে, বড় ইস্ট, এর ভেতরে ধরো নিউক্লিয়াসগুলো রয়েছে, ইস্টের গল্প। তো বার্ডিং হওয়ার পর সেগুলো এরকম আটকে থাকে। তো এই ফেজটাকে টরুলা ফেজ বলা হয়। বার্ডিং হয়ে যাওয়ার পর ছোট ছোট এবারে মানে বার্ড বা কোরক তৈরি হওয়ার পর সে কিন্তু আটকে থাকে, এটাকে টরুলা দশা বলা হয়। একবার দেখে নিও, সম্ভাবনা কম, তাও দেখে দিতে পারো। তাহলে আমি বার্ডিং পার্টটা কিন্তু বলে দিলাম। এরপরের পার্ট কি রয়েছে? এরপরের পার্ট রয়েছে স্পোর ফরমেশন। স্পোর ফরমেশন এবারের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। স্পোর ফরমেশন এবারের মাধ্যমিকের পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অবশ্যই তুমি দেখে নিচ্ছ এখানে। স্পোর ফরমেশন মানে হচ্ছে রেণু উৎপাদন পদ্ধতি। রেণু উৎপাদন মানে আমরা যখন একটু পরে ফার্নের যৌনক্রম পড়ব, সেখানেও কি এই রেণু উৎপাদনের গল্প থাকবে? ইয়েস। ফার্নের যৌনক্রম প্রক্রিয়ার ক্ষেত্রে সেখানেও দেখব স্পোর ফরমেশন কিন্তু সেখানে হওয়ার গল্পটা কিন্তু আছে। তো এই স্পোর ফরমেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সাধারণভাবে যেটা হচ্ছে তোমার যে সমস্ত ছত্রাকগুলো হয়, মূলত ছত্রাক, মূলত তারা কিন্তু রিপ্রোডাকশন করার জন্য স্পোর তৈরি করতে পারে। মানে যত ছত্রাক আমার কিন্তু এখানে মোটামুটি আছে, সেটা রাইজোপাস থেকে শুরু করে, সেটা পেনিসিলিয়াম থেকে শুরু করে, যা খুশি বলতে পারো, অ্যাসপারজিলাস থেকে শুরু করে সব ছত্রাক, ইনক্লুডিং টেরিডোফাইটস মানে ফার্নের কথা বলছি, তারা কিন্তু স্পোর ফরমেশন করতে আমরা দেখি, যা কিনা অযৌন জনন পদ্ধতিতে তৈরি হয়, যেখানে কিন্তু গ্যামেটের প্রয়োজন হয় না বা গ্যামেট তৈরি হয় না। হ্যাঁ, ফার্নে আমরা দেখব স্পোর ফরমেশনের পরে সেখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে একটু পরেই কিন্তু আমরা এখানে দেখব, ঠিক আছে? কিন্তু এইখানে স্পোর ফরমেশনের পার্ট থাকে। এইবার তোমাদের সিলেবাসের মধ্যে স্পোর ফরমেশন পার্টের তোমরা কি পড়বে? সিলেবাসের জন্য, মাধ্যমিকের জন্য এখানে তোমাকে এক্সাম্পলটুকু দেখতে হবে। অর্থাৎ এক্সাম্পলের মধ্যে দেখবে দু রকমের স্পোরের কথা বলা আছে। একটা চলরেণুর কথা বলা আছে যাকে জুস্পোর বলা হয়, আর একটা বলা আছে অচল রেণু যাকে অ্যাপ্লানোস্পোর বলা হয়। আই রিপিট, একটা হচ্ছে জুস্পোর যাকে বলা হচ্ছে চলরেণু, আর একটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর যাকে বলা হচ্ছে অচল রেণু। এই দুটো রেণু কার কার মধ্যে থাকে তুমি অবশ্যই দেখে নেবে। কনিডিয়ার পার্টটা কার মধ্যে থাকে অবশ্যই, একদমই তাই, কনিডিয়ার পার্টটা ওখানে দেখে নিচ্ছ পুরো পার্টটা ভালো করে কার কার মধ্যে আছে এই বিষয়টা। তো এই এক্সাম্পলসগুলোকে দেখে নেবে, এক্সাম্পলস থেকেই প্রশ্ন এখানে ঢুকবে। কীরকম প্রশ্ন ঢুকতে পারে আবার তোমাকে বলে দিচ্ছি, কোয়েশ্চেনের প্যাটার্নটা ভালো করে বোঝো। প্যাটার্ন বলতে এখান থেকে তোমাকে কলাম ম্যাচিংয়ের প্রশ্ন দিতে পারে। কলাম ম্যাচিং, এক্সাম্পল দিল কোনটা কার কি স্পোর কীভাবে করে কি না করে, এটা তোমাকে মনে রাখতে হবে, কলাম ম্যাচিংয়ের পার্ট, ঠিক আছে? দ্বিতীয় বক্তব্য হচ্ছে বিসদৃশ্য পার্টটি খুঁজে লেখো, এই পার্টটাকে তোমাকে দেখাতে হবে। তো তোমাদের এই রেণুর পার্টের মধ্যে যে দেখবে উদাহরণগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যে পোর্শনটা দেখে নেবে কোন পোর্শনটা, যে পেনিসিলিয়াম বলা আছে, ফাইটোপথোরা বলা আছে, ঠিক আছে? পেনিসিলিয়াম আর ফাইটোপথোরা দুটো পার্ট এখানে বলা আছে। পেনিসিলিয়াম কনিডিয়া, ফাইটোপথোরা হচ্ছে জুস্পোর, দুটো পার্ট মেনলি বলা আছে, অবশ্যই এখানে দেখে নেবে। ফাইটোপথোরা হচ্ছে জুস্পোরের গল্প, জুস্পোর চলরেণু হচ্ছে ফাইটোপথোরা, দেখে নিচ্ছ। ফাইটোপথোরা বলে দিলাম পুরো পার্টটা, লিখে দেখে নেবে পোর্শন, ঠিক আছে? জুস্পোর, কনিডিয়া অচল রেণু, সেটা হচ্ছে পেনিসিলিয়াম দেখতে পাই, পেনিসিলিয়ামের পার্টটা, দুটো এক্সাম্পল এখান থেকে দেখে নিচ্ছ, ঠিক আছে? তারপরের কাট কি, মাঝে একখানা স্কিপ করে বেরিয়ে গেলাম, দিস কল ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন প্রক্রিয়া। কার মধ্যে আমি দেখতে পাবো হচ্ছে স্পাইরোগাইরার মধ্যে। কার মধ্যে পাবো? আমরা পাবো হচ্ছে স্পাইরোগাইরার মধ্যে দেখতে পাবো। এই যে স্পাইরোগাইরা রয়েছে, আন্ডারলাইন মাস্ট, অনেক স্টুডেন্টের সায়েন্টিফিক নেমের আন্ডারলাইন না করার জন্য কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, নম্বরটা কেটে যাচ্ছে, এটা যেন ভুল না হয়। যে কোনো সায়েন্টিফিক নেম, স্পাইরোগাইরা বলছো, তারপর তোমার প্লাসপোডিয়াম অ্যামিবা, খুব সাবধান কিন্তু জায়গাটা দেখে নিচ্ছ।
স্পাইরোগাইরার ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন কিরম প্রশ্ন আসতে পারে যে স্পাইরোগাইরা কিভাবে ফ্র্যাগমেন্টেশন বা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে সংক্ষেপে লেখো। কত নম্বর? 1 থেকে 2 নম্বর ম্যাক্সিমাম, 1 থেকে 2 নম্বর, এর বেশি কিন্তু কিছু না, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে, তাহলে এবার ভালো করে বুঝবে ফ্র্যাগমেন্টেশন এবং তারপরে রয়েছে রিজেনারেশন, মানে খণ্ডীভবন এবং পুনরুৎপাদন, দুটো খুব কাছাকাছি জায়গা, এটা তোমাকে মনে রাখতে হবে, দুটো খুব কাছাকাছি জায়গা। এই পোর্শনটা কাছাকাছি জায়গা বলতে ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে যেটা বলা হয় স্পাইরোগাইরার ক্ষেত্রে যদি কোনোভাবে আঘাত লাগে তার বডিতে, এটা মাথায় রাখবে, আঘাত লাগে বলতে স্পাইরোগাইরা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এবার হয়তো এরা পাথর পড়লো জলের মধ্যে বা জলের স্রোতটা হুট করে বেড়ে গেল বা ধরো কোনো মাছ ফাছ যাচ্ছে ওখান দিয়ে, হঠাৎ করে স্পাইরোগাইরার বডির পার্টের অংশটা সূত্রাকার শৈবাল প্রত্যেকে যেন ছিঁড়ে বেরিয়ে গেল। ওই যে ছিঁড়ে টুকরোটা বেরিয়ে গেল, সেই টুকরো থেকে নতুন আবার স্পাইরোগাইরা কিন্তু তৈরি হতে পারে, আবার তার কিন্তু কলোনি ফর্ম করতে পারে। এইটাকে বলা হচ্ছে খণ্ডীভবন প্রসেস, মানে কোনোভাবে যদি খণ্ডিত হয়ে যায় কোনো পার্টটা অ্যাক্সিডেন্টালি, যেন আঘাতটা লিখে দিয়েছি, তখন তার বডি থেকে কিন্তু নতুন কিন্তু পার্টটা তৈরি হতে পারে, নতুন পুরো অপত্য তৈরি হতে পারে। যেহেতু এবার বলবে তাহলে এখানে জনন আমি কেন বলছি, যেহেতু টুকরো পার্ট থেকে বা আঘাতপ্রাপ্ত স্থান থেকে বা আঘাত লেগে কেটে যাওয়া স্থান থেকে নতুন পুরো অপত্যটা তৈরি হচ্ছে, সেই জন্য আমরা একে জননের আওতায় রাখছি, এটা তোমাকে মনে রাখতে হবে এই জায়গাটা, ঠিক আছে? বেশ, এবার এর সাথেই কানেক্টেড থাকে হচ্ছে রিজেনারেশন, মানে পুনরুৎপাদন। কার মধ্যে দেখতে পাবো? সিলেবাস তোমাদের বলছে স্পঞ্জ, হাইড্রা, কেঁচো, প্ল্যানেরিয়া, ঠান্ডা মাথায় ভালো করে শুনবে। রিজেনারেশন বা পুনরুৎপাদন যে পার্টটা আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি, সব থেকে পোটেন্ট উদাহরণ হচ্ছে প্ল্যানেরিয়ার পার্ট। এবার এই প্ল্যানেরিয়ার পার্টে যখন তুমি দেখছো, এখানে তুমি কি দেখবে? প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখবে খানিকটা এর সাথে খানিকটা ওভারল্যাপ হয়ে যায়, সেটা হচ্ছে যে প্ল্যানেরিয়ারও যখন বডি আমরা টুকরো টুকরো করে যখন কেটে দিচ্ছি, কাট হয়ে যাওয়ার পরে সেই প্রত্যেকটা বডি পার্ট থেকে কিন্তু পুরো গোটা প্ল্যানেরিয়াটা তৈরি হতে পারছে। এবার এইটাকে আমি বললাম রিজেনারেশন পার্ট এটাকে, কিন্তু এই রিজেনারেশন কনসেপ্ট আমি যদি টিকটিকির লেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তখন কি তাকে আমরা জননী হিসেবে সিগনিফাই করতে পারবো? বলো ইয়েস অর নো প্রত্যেকে। টিকটিকির লেজ খসে গেল, রিজেনারেট করলো, বলি ইয়েস স্যার, ওখানেও রিজেনারেশন রয়েছে, তখন কিন্তু তাকে আমি রিজেনারেশন বলবো, এক্ষেত্রেও রিজেনারেশন বলবো, ওখানেও রিজেনারেশন বলবো, কিন্তু ওই রিজেনারেশন নট কনসিডার্ড অ্যাজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ সেখানে টিকটিকির লেজ কেটে গেলে বা টিকটিকির লেজ থেকে কখনোই পূর্ণাঙ্গ একটা টিকটিকি তৈরি হয় কি? প্রত্যেকে বলো ইয়েস অর নো। টিকটিকি হয় কি? কখনোই টিকটিকি তৈরি হয় না। তাই নতুন অপত্য যখন তৈরি হচ্ছে না, আমি তাকে কিন্তু জননের বিচারে তাকে কিন্তু আমি সিগনিফাই করতে পারবো না, যদিও সেটাও কিন্তু রিজেনারেশন প্রসেস। আমরা পড়ে এসেছিলাম কোন পার্টে? আমরা মাইটোসিস যখন সেল ডিভিশন পড়লাম, ওখানে তার গুরুত্বতে একটা ক্ষয়পূরণ টার্ম পড়েছিলাম, প্রত্যেকে বলবে ইয়েস অর নো। পড়েছিলাম তো, এটা ক্ষয়পূরণ, দেহের ক্ষয়পূরণ, সেই ক্ষয়পূরণে আমরা রিজেনারেশন পার্টটাকে তখন কনসিডার করব, জনন হিসাবে কিন্তু কনসিডার করব না। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই জায়গাটা। তাহলে প্ল্যানেরিয়া বলো, এক্সাম্পলগুলো লিখছি না, একবার যা শুনে নাও প্রত্যেকের জন্য। কেঁচো বলো, হাইড্রা বলো, স্পঞ্জ বলো, প্রত্যেকের বডির মধ্যে কিন্তু রিজেনারেশন প্রপার্টিটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এই রিজেনারেশন প্রপার্টি ফর কি বলবো, ফর হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার আমরা যখন স্যালামান্ডারকে দেখব, স্যালামান্ডার তোমরা নাম শুনেছো, গুগলে সার্চ করে দেখে নিতে পারো, তার কিন্তু বডির মধ্যে একটা রিজেনারেশন প্রপার্টি আছে, জননের জন্য নয়, ক্ষয়পূরণের জন্য। অর্থাৎ এক্সপেরিমেন্ট করে দেখা গেছে স্যালামান্ডারের যদি আমরা অ্যাম্বাইস্ট্রোমা একটা নাম, এক্সাম্পলটা সায়েন্টিফিক নেম, তার যদি আমরা পাগুলো কেটে দিই, 4খানা পা প্রত্যেকেই জানো স্যালামান্ডার, দেখতে টিকটিকি নয়, দেখতে ওরকম খানিকটা উভচর, অ্যাম্ফিবিয়ান, তার যদি পাগুলো কেটে দিই, তাহলে সেই পাগুলো কিন্তু নতুনভাবে তৈরি হয়ে যেতে পারে।
এটা তোমাকে মনে রাখতে হবে। সেই পাগুলো কেটে দেওয়ার পর সে কিন্তু নতুনভাবে সেখান থেকে সে তৈরি হয়ে যেতে পারে। এটা স্যালামান্ডারের বডিতে একটা ক্ষমতা রয়েছে। কিন্তু আমার যদি হাতগুলো কেটে দেওয়া হয়, স্বাভাবিক আমার হাত তো আর যাবে না, তো আমাদের কিন্তু সেই প্রপার্টি নেই। তার মানে এই রিজেনারেশন প্রপার্টি যে সমস্ত জীবেদের বা অ্যানিমালসের মধ্যে থাকবে এমন কিন্তু কোনো মানে নয়। তাই এই পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে বেশ কতগুলো এক্সাম্পলসের উপর। তাই পরীক্ষার জন্য তোমাকে এক্সাম্পলসগুলোই একটু ভালো করে দেখে যেতে হবে। বিসদৃশ্যটি লেখো, সত্য মিথ্যা অথবা কলাম ম্যাচিং, যে কোনো পার্ট থেকে কিন্তু অবশ্যই এখানে প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। সহজ প্রশ্নই আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, বোঝা গেল? এই অবধি দেখে নাও। তারপর তো ডাউট ক্লিয়ারিংয়ে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই, নিশ্চয়ই আসবো। এইটুকু দেখে নাও আগে। আচ্ছা, এবার জাস্ট এ মিনিট। তো এবার আমরা কতকগুলো বক্তব্যে চলে আসি। অনেকের বক্তব্য হচ্ছে যে এই ক্লাসগুলো বাদে কি লাইভ ক্লাসগুলো ওগুলো হবে কি হবে না, বলে দিই বিষয়টা। লাইভ ক্লাস তোমাদের হবে না বলতে, তোমাদের আর্টসের ক্লাসগুলো 15 তারিখ পর্যন্ত হচ্ছে এবং তার সাথে বায়োলজির ক্লাসগুলো 15 তারিখ পর্যন্ত হবে। লাইফ সায়েন্সের বা বায়োলজির ক্লাস তোমরা আর 3 দিন পাবে। 3 দিন মানে নেক্সট ক্লাস পাবে তোমরা 9 তারিখে পাবে। তারপরে খুব সম্ভবত 14 কি 15 বা 13 কি 15 এরকম ডেট আছে। 3টে ক্লাস তোমরা এখানে পাবে। 12 কি 14 দেখে নেবে, স্কেডিউলে বলে দেওয়া হবে অলরেডি। তো 3টে তোমরা নর্মাল লাইভ ক্লাস পাবে। যে লাইভ ক্লাস আমি সবাইকে কথা দিয়েছিলাম যে এই বিষয়ে যারা আছো বা যারা জয়েন করতে পারো, সেটা হচ্ছে যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে দেবো, পুরো ডিটেল ডায়াগ্রাম পার্টটা নিয়ে ডিসকাশনস করবো লাস্ট মিনিটের জন্য, একদম ফাইনাল ল্যাপের জন্য এটা রয়েছে। আর আমাদের মাধ্যমিকের যে এমইউপি চলছে এটা কিন্তু তোমার চলবে 24 তারিখ পর্যন্ত। সবার কাছে ক্লিয়ার বিষয়টা সবার কাছে? ঠিক আছে। সায়েন্সের অন্য ক্লাসগুলো হবে না, কারণ তোমাদের অন্যান্য স্যার দেখবে, চয়ন স্যার ডবল ক্লাস নিচ্ছে তো, হ্যাঁ কি না বলবে? এই তো চয়ন স্যার ডবল ক্লাস নিয়ে গেছে, অলরেডি ক্লাস 10 নিয়েছে। সুতরাং আমি তো তখন ছিলাম না, বেরিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি একটু ট্যুরে ছিলাম। তার জন্য আমার ক্লাসটা চলবে, মোটামুটি একটা সাপোর্ট সিস্টেম থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হলে সেটা আমি আছি, চাপ নেই। চলো, তাহলে এই পার্টটা হলো আমরা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা পার্ট আমরা দেখলাম। এবার এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি, যখন আমরা চলে যাচ্ছি কার কাছে, এবার ভালো করে দেখবে, আসছি, যখন চলে যাচ্ছি আমরা প্ল্যান্টের রেসপেক্টে, তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলবো মক টেস্ট হবে, এর মধ্যেই মক টেস্ট হবে, নেক্সট উইকে হওয়ার কথা আছে মক টেস্ট। ঠিক আছে, তখন তাকে বলছি অঙ্গজনন। মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে পার্টটা আমরা হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে যখন আমি দেখার চেষ্টা করছি, হায়ার প্ল্যান্ট এগুলো সব লোয়ার অর্গানিজম ছিল, অ্যামিবা, প্যারামেশিয়াম, সাইরোগ্যান, লোয়ার অর্গানিজম। যখন হায়ার প্ল্যান্টে ঢুকছি সেখানে আমরা চলে আসছি অঙ্গজনন, মানে অঙ্গ থেকে তৈরি হচ্ছে সেই বিষয়টা। ঠিক আছে, হ্যাঁ, লাইভ ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ওই যেটা স্কেডিউল যেমন আছে ওই স্কেডিউল হবে, হ্যাঁ, সেটা কিন্তু দুপুরবেলা হবে। ঠিক আছে, দেখে নেবে। যেহেতু নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে ক্লাস 10, তোমরা ওল্ড ব্যাচ মানে রানিং ব্যাচ রয়েছো, ক্লাসটা কিন্তু দুপুরবেলা হবে। ঠিক আছে, মোটামুটি 3টে থেকে 3:30 এই সময়টাতে হবে। বোঝা গেল? 3টে থেকে 3:30 এই পোর্শনটা। আর্টসের ক্লাসগুলো পাবে 15 তারিখ পর্যন্ত পাবে। ঠিক আছে, একটু মেন্টরকে জিজ্ঞেস করে নেবে, যারা আছো ক্লাসে মেন্টরকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, ওকে, বেশ, চলো, কোনো অসুবিধা নেই। তো তাকে বলা হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন, ইজি। এবার এখান থেকে কি বলবে, পরিষ্কার কথা দেখো, আমার রুট এখানে লেখা আছে, ইটস কল মামা কোয়েশ্চেন। মামা কোয়েশ্চেন মানে ভাই এখান থেকে যা প্রশ্ন আসবে সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন এখান থেকে পাওয়া যায়। খালি তোমাকে মনে রাখতে হবে, এখানে তোমাকে পুরোটা মনে রাখতে হবে, খালি উদাহরণের বাইরে কিচ্ছু নেই এখানে, আর তোমায় কিচ্ছু পড়তে হবে না। কী হবে, এটা যদি প্রাকৃতিকের কথা, ন্যাচারালের কথা বলি, ন্যাচারাল হচ্ছে বাই রুট, মানে মূলের মাধ্যমে হতে পারে। মূলের মাধ্যমে তুমি কী পাই, মূলের মাধ্যমে তুমি রাঙা আলুর কথা বলতে পারো, চুপড়ি আলুর কথা বলতে পারো, মূলের মাধ্যমে এগুলো আছে। ঠিক আছে, আরও সমস্ত দেখবে উদাহরণগুলো বলা আছে, যেমন ধরো তোমার এখানে, হ্যাঁ, রাঙা আলু রসালো মূল মাধ্যমে করতে পারে। একটা ছোট্ট বিষয় বলে দিই, যারা ভুল করো, রাঙা আলু মানে হচ্ছে মিষ্টি আলু, লাল আলুটা, আর আমরা যে আলু খাই সেটা কিন্তু হলুদ আলু। সুতরাং হলুদ আলুটা কিন্তু ভূনিম্নস্থ কাণ্ড,
মনে রাখবে, হলুদ যে আলুটা আমরা খাই বিরিয়ানিতে সেটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, আর রাঙা আলু কিন্তু মূলের উদাহরণের মধ্যে পড়ে। সবার কাছে ক্লিয়ার এটা? ইয়েস অর নো? ক্লিয়ার তো? এটা যেন কখনো ভুল না হয়। তাই শুধু আলু লিখে আসবে না, শুধু আলু কিন্তু লিখে আসবে, তাহলে কিন্তু আলুর দোষ হয়ে যাচ্ছে, পরিষ্কার কথা বলে দেবে। ঠিক আছে? তো হয় রাঙা আলু লিখছো, মিষ্টি আলু লিখছো, আর উল্টো দিকে কাণ্ড বললে তোমার নর্মাল যে আলু এমনি লিখতে পারো। ঠিক আছে? দেখে নেবে তোমার থেকে কোয়েশ্চেনটা কি জানতে চেয়েছে। এখানে স্টেমের ক্ষেত্রে কাণ্ড, কাণ্ডর ক্ষেত্রে আমাদের নর্মাল যে আলু সেটা হবে এই পোর্শনটা। আমাদের যে ধাবক বা রানার ঘাস গাছের মধ্যে দেখতে পাই, খর্বধাবক পরীক্ষায় প্রশ্ন প্রচুর আসে, এটা হচ্ছে কচুরিপানা। অফসেট বলা হয়, আবার বলছি যে খর্বধাবক বা পরীক্ষায় দেখবে অফসেট বলা হয় ইংলিশে, এটা তুমি দেখে নেবে বিষয়টা। ঠিক আছে? স্টেমের মাধ্যমে করা হয়। লিফের মাধ্যমে ব্রায়োফাইলাম, পাথরকুচি, টেস্ট পেপারে কোয়েশ্চেনের ফরম্যাট আছে, অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ বিষয়টা। উদাহরণ, ছবি লাগবে না, পাথরকুচির একটু ছবিটাকে দেখে যেও। ঠিক আছে? যদি দরকার পড়ে, কারণ টেস্ট পেপারে একটু কোয়েশ্চেন দেখছিলাম আমি ফিল্টার করতে গিয়ে। ঠিক আছে? দেখে নাও এখান থেকে 2 নম্বরের কি 1 নম্বরের, এখান থেকে প্রশ্ন, এখান থেকে একই দেওয়ার সম্ভাবনা প্রবল। পার্ট কোয়েশ্চেন হিসেবে 2 নম্বর দিতে পারে। কিরম প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পাথরকুচি গাছের অঙ্গজনন কিভাবে হয় সংক্ষেপে ব্যাখ্যা করো, এইটুকু। বাকি সব 1 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, বলে দিলাম। ঠিক আছে? চলো, এটা হয়ে গেল হচ্ছে প্রাকৃতিক। ABC হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, ন্যাচারাল পদ্ধতি। আর তারপরে এখানে রয়েছে হচ্ছে, নেক্সট চলে এসো, এবার হচ্ছে তোমার কৃত্রিম পদ্ধতি, মানুষের কাটিংয়ের গল্প। কাটিং মানে যাকে আমরা শাখা কলম বলি, তাই তো? শাখা কলম মানে কি, সহজ করে বলে দিই বিষয়টা, সেটা কি, যে কোনো গাছের কাণ্ড মোটামুটি একটু বড় কাণ্ড কেটে সেটাকে নিয়ে একটু টক্সিন স্প্রে করে তাকে মাটির মধ্যে বসিয়ে দাও। সব গাছে হয় না অবশ্যই, বসিয়ে দাও, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নতুন পাতা গজাতে পারে। তো এই শাখা কলম করার জন্য কিন্তু দেখবে তোমরা হরমোনে পড়েছিলে, সিনথেটিক হরমোনের উদাহরণ, বলবে ইয়েস অর নো? পড়েছো সিনথেটিক হরমোনের গল্প, সেখানে দেখবে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করে শাখা কলম থেকে নতুন উদ্ভিদকে তৈরি করা যেতে পারে। এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। আচ্ছা, ইনস্টাগ্রামে অনই হন না প্রশ্ন, একবার নক করো হয়ে যাব। আমি ছিলাম না, অনেকের বক্তব্য ইনস্টাগ্রামে নক করেছো পাওনি, আমি ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম বাইরে, তো ফিরলাম, আমি 1 তারিখে ফিরলাম, তো পেয়ে যাবে, অসুবিধা, আরেকবার নক করে রাখো। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। তো অবশ্যই যখন শাখা কলমের বা কাটিংয়ের কোয়েশ্চেন আসবে তখন হ্যাঁ, বিভোরের ক্ষেত্রে IBA বলো, NA বলো, যা খুশি বলো, দুটোই কাজ হয়। যে উদাহরণটা আছে একটু উদাহরণটাকে পুশ করবে, যে গাছের কাণ্ড কেটে নিয়ে এসে তাকে মাটির মধ্যে বসাবার পর অক্সিন হরমোন, যদি মনে হয় অক্সিনের উদাহরণ ভুলে গেছো, পরীক্ষার সময় মনে পড়ছে না, সেটা কি, সেটা হচ্ছে ধরো তোমার হয়তো IBA না NA, পাতি লিখবে অক্সিন হরমোন বা কৃত্রিম অক্সিন হরমোন, পরিষ্কার কথা, মাথা খাটাবে, কমন সেন্সকে ব্যবহার করবে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ এই পার্টটা। ঠিক আছে? তো সেখানে মেনশন করছো কাটিংয়ের গল্প, উদাহরণ দেখে নেবে, গোলাপ, লেবু, এই সমস্ত গাছের মধ্যে কাটিংয়ে হয়, উদাহরণটা দরকার। নেক্সট হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং এবারের পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্রাফটিং মানে জোড় কলম। ছবি অবশ্যই প্র্যাকটিস করবে, সিয়ন এবং দেখো স্টকের মধ্যে কি পাবো, রুট পাবো, প্রত্যেকে জানো। সিয়ন হবে উন্নত বৈশিষ্ট্যযুক্ত, সিয়ন কিন্তু হবে উন্নত বৈশিষ্ট্যযুক্ত, সিয়ন উন্নত বৈশিষ্ট্যযুক্ত, ভ্যারাইটি সিয়ন থাকবে, স্টকটা দেখে নেবে, রুট সমেত কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। তবে এই গ্রাফটিং কেবলমাত্র আমরা কার মধ্যে করতে পারবো, আমরা ডাইকটের মধ্যে করতে পারবো, মোনোকটের মধ্যে করতে পারবো না, কারণ মোনোকটের মধ্যে সেখানে কিন্তু ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকে না। এই কোয়েশ্চেনটা দেখে নিচ্ছ। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন ক্যাম্বিয়াম থাকলে না থাকলে কি সমস্যা? ক্যাম্বিয়ামের গল্পের ক্ষেত্রে ক্যাম্বিয়াম মানে হচ্ছে ভাজক কলার পার্ট, আশা করি প্রত্যেকে জানো, হ্যাঁ কি না বলবে? ভাজক কলা, তাহলে উদ্ভিদ দেহে ভাজক কলা, আমি আসছি উদ্ভিদ দেহে ভাজক কলা ছাড়া আর অন্য কলা কি বিভাজিত হতে পারে? প্রত্যেকে বলবে ইয়েস অর নো। হতে পারে, বিভাজিত হতে পারে না। তার মানে যদি একটা কমন সেন্স কাজে লাগাও, কমন সেন্স দরকার এখানে, একটা গাছের ডালের সাথে অন্য গাছের ডালকে জুড়ছি, তাহলে জোড়া যেতে গেলে তখনই তো সম্ভব যখন তার মধ্যে বিভাজনশীল কোষ থাকবে, বলবে ইয়েস অর নো।
ঠিক কি না? কমন সেন্স। তাহলে যদি ক্যাম্বিয়াম বা ভাজক কলার পোর্শন যদি না থাকে, ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে নালিকা বান্ডিলের যে ভাজক কলা, নালিকা বান্ডিলের ভাজক কলা কেন গুরুত্বপূর্ণ? নালিকা বান্ডিল তৈরি হয় জাইলেম ফ্লোয়েম দিয়ে। তো জাইলেম ফ্লোয়েমের যদি ভাজক কলার কানেকশন না থাকে, নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি হবে না। নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি না হলে জল টেনে কি করে পাঠাবে ওপরের দিকে? সম্ভব? বা খাবারটা তৈরি হলে কি করে ট্রান্সফার করবে তলার দিকে? তাহলে ওই ভাস্কুলার ক্যাম্বিয়ামের কনসেপ্টটা থাকে না বলে স্ট্রাকচারটা আমরা কিন্তু মনোকটে করতে পারবো না, এটা মাথায় রাখবো। কারণ পার্মানেন্ট টিস্যু দিয়ে কিন্তু জোড়া লাগাতে পারবো না। দুটো সম্পর্ককে জোড়া লাগাতে গেলে দুজনকেই ফ্লেক্সিবল হতে হয়। বলো ইয়েস অর নো প্রত্যেকে, ইয়েস অর নো। একটা সম্পর্ককে জোড়া লাগাতে গেলে দুজনকেই ফ্লেক্সিবল হতে হয়। তুই যদি গোয়ার হয় তাহলে সেই সম্পর্ক টিকবে না। এটা হচ্ছে লাইফ লেসন, এখান থেকে মাথায় রেখো। ঠিক আছে, চলো বেশ। তাহলে এইটা দেখে নেবে। ছবি এখানে মাস্ট, ড্রয়িং তোমাদের জন্য ওয়েট করছে। অবশ্যই ড্রয়িংটা ভালো করে দেখে যাচ্ছ, কোনটা কি ড্রয়িং দেখে যাবে পোর্শনটা। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে নেক্সট চলে এসো কৃত্রিম পার। এবার হচ্ছে আমাদের জিও সিরিজ চলে আসছে এখানে। কৃত্রিম পার মাইক্রো প্রপাগেশন, অর্থাৎ তোমার কাণ্ড মূল সব কিছু নিয়ে, কলা ফলা সব কিছু নিয়ে সব কিছু করলাম, কিন্তু এরপর আমার কাছে আর কিচ্ছু নেই। কাণ্ড মূল পাতা কিচ্ছু নেই, একটু কলা পড়ে আছে, কোষ পড়ে আছে, অল্প কিছু পদার্থ পড়ে আছে। ঠিক আছে, তো তার জন্য মাইক্রো প্রপাগেশন। এবার অনেকে বলবে স্যার আগের বারে পরীক্ষায় চলে এসেছিল, বলো হ্যাঁ কি না? এসেছিল পরীক্ষায়, মাধ্যমিকে আগের বারে মাধ্যমিকে পরীক্ষা এসে গেছিল। বিএস কি প্রশ্ন এসেছিল মাধ্যমিকে আগের বারে পরীক্ষায়? পুরো সিকোয়েন্সটা এসেছিল, তাই তো? পুরো সিকোয়েন্সটা এসেছিল, তাই তো আগের বারে মাধ্যমিক পরীক্ষায়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এবারে যেটা বক্তব্য, আমি কেন এই নামগুলো লিখেছি, এক্সপ্ল্যানটা ভালো করে দেখবে। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা এইটা। এক্সপ্ল্যান হিসেবে কাদের ব্যবহার করা হয়? টেস্ট পেপারে কোয়েশ্চেনটা দিয়েছে। মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে বিনয়ের জন্য উত্তরটা দিলাম, বিনয় জিজ্ঞেস করছিল আমাকে, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে এক্সপ্ল্যান্ট হিসেবে কাদের ব্যবহার করা হয় বা মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব কি, এইটা এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। মানে বড় প্রশ্নে কিন্তু সব 5 প্রশ্নে ঢুকবে, কিন্তু এটা সব কিন্তু 5 প্রশ্নে ঢুকবে। এইটা মাথায় রাখতে হবে, কাকে আমরা ব্যবহার করি, যে কলা, কোষ এবং মুকুল, এদেরকে আমরা অ্যাজ আ এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি, যাকে কিনা তৈরি হয় ক্যালাস, সেখান থেকে এমব্রয়েড, প্ল্যান্টলেট। আর এই প্ল্যান্টলেটের পরে আর একটা দেখবে ওয়ার্ড ব্যবহার করে কিছু কিছু বইতে, তাকে বলা হয় হার্ডেনিং বলা হয়। কি বলা হয়? তাকে হার্ডেনিং বলা হয়। হার্ডেনিং মানে প্ল্যান্টলেট তৈরি হওয়ার পরে তাকে একটা মোটামুটি নর্মাল পরিবেশে রেখে তার সাথে কোপ আপ করার সুযোগ দেওয়া হয়, তাকে হার্ডেনিং করা বলা হয়। কারণ যেহেতু পুরোটাই আমাদের ল্যাবের মধ্যে হচ্ছে, ছোট থেকে তৈরি হচ্ছে, তাকে তো একটু পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। তো ওই প্ল্যান্টলেট তৈরি হওয়ার পরে তাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে, গ্রিন হাউসের মধ্যে বলতে পারো, একটা আস্তে আস্তে সানলাইট বলো, জল বলো, ফার্টিলাইজার দিয়ে একটু কোপ আপ করার সুযোগ দেওয়া হয়, একে হার্ডেনিং বলা হয়। এইটা দেখে যেতে পারো, কিছু কিছু বইতে এটা আছে, সম্ভাবনা কম, কিন্তু কেন জানি না এটা একটুখানি আমাকে নক করছে বারবার এই বিষয়টা। তাহলে এইটাকে ভালো করে দেখে যাচ্ছ। আর মাইক্রো প্রপাগেশনে কোন হরমোন ব্যবহার করা হয় অবশ্যই পড়ে যাবে। এখানে অক্সিন হরমোনকে ব্যবহার করা হয়, এখানে সাইটোকাইনিন হরমোনকে ব্যবহার করা হয়। এটা যেন কোনোভাবে ভুল না হয়ে যায়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সাইটোকাইন, দুটো হরমোনকে ব্যবহার করা হয়, অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন, এটা দেখে যাচ্ছ। দুটোই কেন দরকার স্যার? স্যার এখানে যখন কলা, কোষ, মুকুল যখন রয়েছে, ঠিক আছে, এবার এখান থেকে কি পার্ট কোয়েশ্চেন, ভালো করে শোনো, কি পার্ট কোয়েশ্চেন তোমাকে একটা কোয়েশ্চেন দেয় টেস্ট পেপারে, যে তুমি বীজ তৈরি হয় না এমন একটি উদ্ভিদ থেকে সব থেকে কম সময় খুব দ্রুত নতুন উদ্ভিদকে তৈরি করতে চাইছো। এই উদ্ভিদটিকে তৈরি করতে গেলে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে বলে ভালো ঝটপট। টেস্ট পেপারের কোয়েশ্চেন এসছে, বীজ তৈরি হয় না এমন একটি উদ্ভিদ থেকে তুমি নতুন উদ্ভিদ তৈরি করতে চাইছো। এমন একটি উদ্ভিদ
থেকে উদ্ভিদ তৈরি করার জন্য তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে? আমরা মাইক্রো প্রপাগেশনের সাহায্য নেব, এটা তোমাকে মনে রাখতে হবে। মাইক্রো প্রপাগেশনের অবশ্যই পার্টটা মাইকো নয়, কিন্তু মাইক্রো প্রপাগেশন নামটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। বাংলায় পড়বে অনুবিস্তারণ। মাইক্রো মানে ক্ষুদ্র বা অনুজাতীয়, অবশ্যই অনুবিস্তারণ দেখে নিচ্ছ। এই পার্টটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? বেশ, আর একটা বিষয় কি আছে ভালো করে দেখবে, ক্যালাস। ক্যালাসের থেকে প্রশ্ন, আর বলবে প্রশ্ন কোথা থেকে হয়, প্রশ্নের প্যাটার্ন বোঝো। এটা হচ্ছে অবিভেদিত। অবিভেদিত বলবে স্যার এরাম কোয়েশ্চেন ইয়েস আসে, অবিভেদিত। বা খুব সম্ভবত বাঁকুড়া জেলা স্কুল বা কোনো একটা স্কুলে এই কোয়েশ্চেনটা দিয়েছিল। ক্যালাস হচ্ছে অবিভেদিত, মানে ক্যালাসের মধ্যে কোষীয় বিভেদন হয়নি, মানে আমি আলাদা করে কাণ্ড মূল পাতা দেখতে পাচ্ছি না। তাহলে তোমায় কোয়েশ্চেন করতে পারে মাইক্রোপ্রপাগেশন পদ্ধতির মধ্যে তৈরি হওয়া অবিভেদিত গঠন কোনটি? 4টে অপশান তোমাকে দিয়ে দিল এখানে, ঠিক আছে? ক্যালাস দিল, এমব্রয়েড দিল, প্ল্যান্টলেট দিল, আর অন্য কিছু দিল। এক্সপ্ল্যান্ট তো বটেই, অবিভেদিত অবশ্যই বলা যেতে পারে, ঠিক আছে? কিন্তু উত্তর হবে ক্যালাস। ক্যালাস অবিভেদিত, মানে এখানে মূল কাণ্ড পাতা নয়, খালি কোষের সমাহার, একটা তাল, কোষের তাল। যখন এমব্রয়েড হচ্ছে তখন দেখবে আস্তে আস্তে কিন্তু কোষ বা পাতা আস্তে আস্তে তৈরি হতে শুরু করছে। তাই অবিভেদিত পার্টটা কিন্তু দেখে রাখছো। তাই বড় প্রশ্ন না এলেও পার্ট প্রশ্ন কিন্তু দিতে পারে, একটু সাবধানে জিনিসটাকে ডিল করো। বোঝা গেল কোন কোন পয়েন্টগুলো দেখে যাচ্ছ? ইয়েস অর নো? আমি কিন্তু পুরো প্যাটার্ন সাজিয়ে দিচ্ছি কিন্তু পরিষ্কার, যে কোথা থেকে কিরাম কোয়েশ্চেন ঢুকতে পারে তোমার কাছে। এই প্যাটার্নটা বোঝো, প্রশ্ন প্রচুর হয়, প্যাটার্নটা বোঝো ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখে যাবে। বাকি ফ্লোচার নিয়ে আমার কোনো চিন্তা নেই, পড়লে এমনি পারবে, ওই নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু এইটা দেখে নেবে। তাহলে আমরা কৃত্রিম অঙ্গজননের পার্টটা দেখে ফেললাম এই পার্টে। বেশ, এবারে আমরা কি যাব, সরাসরি চলে যাব জনুক্রমের পার্টে। জনুক্রম মানের পার্ট কি? আমরা যখন এবার রিপ্রোডাকশানে ঢুকছি, জনুক্রমের পার্টে আমরা এখানে ঢুকবো। জনুক্রমের পার্ট ছবি নিয়েছি সময়টাকে বাঁচানোর জন্য, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, নাহলে আঁকাটা আমার কাছে এমন কোনো সমস্যা নেই। আমার নাম হচ্ছে দেবজ্যোতি পাত্র, ইনস্টা অ্যাকাউন্ট দেবজ্যোতি পাত্র হচ্ছে আমার নাম, ঠিক আছে? ওকে, বোঝা গেল? কারো কোনো বক্তব্য? দেখে নাও ঝটপট। এমব্রয়েডটা হচ্ছে ক্যালাস আস্তে আস্তে বিভেদিত হয়ে এমব্রয়েড তৈরি করে, মানে ভ্রূণ তৈরি করে। কি করে মনে রাখবো? ভ্রূণ ইংলিশে হচ্ছে এমব্রায়ো, সেখান থেকে এমব্রয়েড তৈরি হয়, ঠিক আছে? এটা এবার হচ্ছে বক্তব্য ফার্নের জনুক্রমের গল্প। অবশ্যই ফার্নের জনুক্রম অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য এঁকে রেডি করে যেতে হবে, এটা কিন্তু না এঁকে যাবে না। তাহলে তোমাকে ড্রয়িংটা অবশ্যই লাগবে, তোমাকে ড্র করতে হবে। করছো ড্রটা অবশ্যই দরকার। এবার এখান থেকে কি যদি বড় প্রশ্ন চলে আসে, ভাই ক্যা বাত, তবা ভাই, কোনো ঝামেলাই নেই, ধরবে, লিখবে, বেরিয়ে চলে আসবে। খালি দয়া করে বা নির্দয় হয়ে সবার কাছে হাত জোর করে বলছি, এত কিছু আঁকার পর বইয়ের আঁকা, গুগল থেকে আঁকা, নোটস থেকে আঁকা, কোনখান থেকে নিয়ে আঁকা, বন্ধুর থেকে নিয়ে আঁকা, বান্ধবীর থেকে নিয়ে আঁকা, টুকে আঁকা, যাই করো না কেন, অন্তত পক্ষে আঁকাটার পরে তলায় লিখো এটা কিসের চিত্র, এবং তার সাথে অবশ্যই একবার দেখানোর চেষ্টা করো যে এর মধ্যে কোনটা তোমার রেণুধর দশা এবং কোনটা লিঙ্গধর দশা। ভালো করে মাথায় রাখবে, কোনটা রেণুধর দশা আর কোনটা লিঙ্গধর দশা। বলে দিচ্ছি, অসুবিধা নেই, এটা লিখতে হবে তোমাকে, এই ছবির মধ্যেই তোমায় কিন্তু লিখতে হবে। অবশ্যই ভালো করে বিষয়টিকে দেখে নিচ্ছ। চলো এবার দেখে নিই ফার্নের জনুক্রমের পার্টটা কি রয়েছে, বিষয়টা দেখে নাও ভালো করে। ফার্নের জনুক্রমের মধ্যে এই যে ফার্ন গাছ যাকে আমরা দেখছি, যাকে আমরা পাতকুয়োর ধারে কলতলায় দেখতে পাই, এটাকে বলা হচ্ছে রেণুধর দেহ। স্যার কেন? রেণুধর মানে যে রেণুকে ধারণ করে, রেণুধর মানে দেখে রেণুকে ধারণ করে। কি করে পাবো? যদি এখন একটু বাইরে টাইরে বেরো, সেখানে দেখবে তার পাতার তলার দিকে দেখবে, যদি ওলটাও দেখবে ছোট 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 গোল 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 স্ট্রাকচার আছে, ওখানে রেণুস্থলী বলা হয় ওগুলোকে, যেখানে রেণু থাকে, এখানে রেণু থাকে। হ্যাঁ, ইংলিশ সোরাস বলতে পারো, অসুবিধে কিছু নেই। রেণুস্থলী যেখানে রেণু থাকে, সোরাস বলা হয়, ভেতরে অনুস্থলী থাকে। তো মোদ্দা কথা, এর ভেতরে আমি রেণু পাবো, ঠিক আছে? ভালো করে শুনবে এবার। দেখো
একটু ছোট করে সবার জন্য আঁকি, তাহলে বুঝতে পারবে। দেখো, তাহলে প্রথম যে বিষয়টা হচ্ছে, প্রথমে হচ্ছে ফার্ন গাছ, তাই তো? ফার্ন প্ল্যান্ট, এর ধরো একটা পাতা ছিল, তাহলে পাতাটা কীরকম হবে? কে আবার বলবে গাছের পাতা সবুজ, তো গাছের পাতা সবুজই তো হয়, অসুবিধে কোথায়? তাই নয় কি? গাছের পাতা সবুজ হলে কি অসুবিধে আছে? অসুবিধা তো নেই, গাছের পাতা সবুজ হওয়াই ভালো। গাছের পাতা সবুজ বললেই আমরা খাওয়া দাওয়াটা করতে পারি, আমরা বেঁচে থাকতে পারতাম না, এটা ঘটনা, ঠিক আছে? হ্যাঁ, তো এই পাতার মধ্যে এখানে কি আছে? সোডাস। আমি কয়েকটা দেখাচ্ছি যাতে করে বিষয়টাকে বুঝতে পারো। পাতার তলার দিকে আছে, ওপর দিকে না, তলার দিকে আছে। তার তলার দিক কেন? কমন সেন্স, ওপরে বৃষ্টির জলটাল পড়লে ড্যামেজ হতে পারে, তলার দিকে অসুবিধা নেই, বা সূর্য আলো ফালো পড়তে পারে, এইটা। এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে রেণুস্থলী থাকবে, এখানে রেণুস্থলী ধরো রয়েছে, সোরাস টোরাস বলা হয়। এর মধ্যে রয়েছে কি? এর মধ্যে রয়েছে হচ্ছে রেণু মাতৃকোষ। কি আছে? রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ হলে কি হবে? মানে সেটা হবে 2n। হ্যাঁ কি না প্রত্যেকে বলবে? রেণু মাতৃকোষ মানে 2n, ঠিক কি না? ইয়েস স্যার। এখান থেকে কি তৈরি হবে স্যার? তৈরি হবে রেণু। আচ্ছা, রেণু মানে স্পোর বা রেণু তৈরি হবে, এখান থেকে তৈরি হবে রেণু বা স্পোর, এটা হবে এন। তার মানে ডেফিনেটলি এখানে হচ্ছে মিওসিস। ইয়েস অন্য প্রত্যেকে বলবে। মিওসিস পড়াতে গিয়ে আমি কি বলেছিলাম? একটা স্পোরিক মিওসিস বলেছিলাম, বলবে হ্যাঁ কি না? বলেছিলাম স্পোরিক মিওসিসের কথা, যেখানে স্পোর তৈরি হয়। আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, সবাই ক্লাসটা ভালো করে দেখবে। যদি মনে হয় অ্যাপে দেখতে পাচ্ছ না, তাহলে ইউটিউবে গিয়ে দেখে নেবে। ক্লাসগুলোকে প্রোভাইড করা হচ্ছে যাতে করে অ্যাপে দেখতে অসুবিধে না হয়, কারণ অ্যাপে প্রচণ্ড গ্লিচ হচ্ছে এখন, মাঝে মাঝে ভিডিওগুলো চলে যাচ্ছে, সাউন্ড আসছে না। আর তোমাদের সময় কম বলে আমরা কিন্তু ইউটিউবে প্রোভাইড করছি। ইউটিউবে টিউটোপিয়া ক্লাস 10 বলে চ্যানেল আছে, দেখে নেবে অবশ্যই পার্টটা, টিউটোপিয়া ক্লাস 10 চ্যানেলটা। হ্যাঁ, ওটাই বলছি, কোহেলিকে সবাইকেই বলছি, টিউটোপিয়া ক্লাস 10 দেখবে, সেখানে রয়েছে ভিডিওগুলো, ঠিক আছে? চলো, তাহলে রেণু তৈরি হলো, অসুবিধে কিছু নেই, কোনো অসুবিধা। রেণু হলো, এবার রেণু থেকে কি তৈরি হবে? দেখো, এই রেণু ভালো করে বুঝবে। রেণু কিন্তু এবার আকাশে ঘুরে বেড়াচ্ছে, বাতাসে, ভাল লাগছে, ঘুরে গিয়ে আর স্যাঁতস্যাঁতে জায়গায় গিয়ে পড়লো, ভালো কথা, পড়লো। কি তৈরি হবে? এই যে ভালোবাসা তৈরি হবে, ঠিক আছে? ভালোবাসা তৈরি হচ্ছে এখান থেকে, ভালো কথা। এটাকে কি বলবো? প্রোথ্যালাস। স্যার কেন? এর নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এরকমই থ্যালাস টাইপের বডি, প্রোথ্যালাস রয়েছে। হলো, তাহলে এটা এন থেকে তৈরি হচ্ছে, মানে এটা হবে এন বলে, ইয়েস স্যার। কিন্তু এটা কি বলবো? এটা বললাম ফার্ন প্ল্যান্ট, এটাকে আমরা কি বলেছিলাম? রেণুধর দেহ। কেন সে রেণু ধারণ করে? এটার কন্ডিশন হচ্ছে 2n, স্বাভাবিক, সে তো প্ল্যান্ট গ্যাস 2n হবে। রেণুস্থলী, রেণু মাতৃকোষ 2n, রেণু n, তাহলে এটাও হবে n। এটাকে বলবো লিঙ্গধর দেহ, এটাকে বলবো রিঙ্গধর দেহ, এটা হয়ে যাবে n। ইংলিশে কি বলা হয়? স্পোরোফাইটিক বডি, একে বলা হয় গ্যামেটোফাইটিক বডি। আই রিপিট, এটাকে ইংলিশে বলা হয় স্পোরোফাইটিক বডি, একে বলে গ্যামেটোফাইটিক বডি। এখানে স্পোরোফাইট, গ্যামেটোফাইট, যা খুশি বলো, লিঙ্গধর দেহ। তাহলে স্যার যদি এ রেণু ধারণ করে, যদি একে রেণুধর দেহ বলা হয়, তাহলে একে এর নাম অনুযায়ী বলতে পারি এ লিঙ্গ ধারণ করে বলে একে লিঙ্গধর বলতে পারবো, বলা হয় কিনা? ইয়েস অর নো? এ লিঙ্গ ধারণ করবে বলে লিঙ্গধর দেহ বলা যেতে পারে। কমন সেন্স, খাতি করে কিছু লাগে না বুঝতে, কমন সেন্স। তাহলে লিঙ্গ মানে কি হতে পারে? দুখানা লিঙ্গ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তার মানে এখানে কোথাও গিয়ে দুটো মানে পুংধানী বা স্ত্রীধানী, এই দুটো গঠন কিন্তু আমরা এখানে দেখতে পেতে পারি। কিরকম? এই দুটো গঠন এখানে আঁকলাম না, এখানে ছোট্ট করে, ভালো লাগছে বেশ দেখতে। এটার মধ্যে দুটো স্ট্রাকচার রয়েছে, হয়তো এটার মধ্যে একটা ধরে নিতে পারি, এটার মধ্যে একটা হয়তো স্ত্রীধানী রয়েছে, এটার মধ্যে এইটা হয়তো রয়েছে পুংধানী রয়েছে। এবার এটা তো বাংলায় বলে চলে গেলাম, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমি ইংলিশে কি বলা হয়, মানে বায়োলজিক্যাল ওয়ার্ডে কি বলা হয়? পুংধানীকে বলা হয় হচ্ছে তোমার অ্যান্থেরিডিয়াম,
আর শ্রীধানীকে বলা হয় আর্কিগোনিয়াম। কি বললাম? পুংধানীকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, আর শ্রীধানীকে বলা হয় আর্কিগোনিয়াম। এখন লিখতে হবে না, লিখলেও চলবে, অসুবিধা নেই। মাধ্যমিকের জন্য এই ওয়ার্ড দুটো নেই, লিখলে ভালো হয় না, অসুবিধা, নম্বর কাটবে না, চিন্তা নেই। হলো, ভালো কথা। এবার এই শ্রীধানী, তাহলে এখান থেকে যা রয়েছে এখানের যে কোষ, যে ধানী, সব কিন্তু এন, অল এন, সবাই এন, সবাই উন্নয়নে চলছে। এবার এখান থেকেই তাহলে কি হবে টেকনিক্যালি দেখেন, এখান থেকে তৈরি হবে হচ্ছে পুং গ্যামেট, আর এখান থেকে তৈরি হয়ে যাবে, এটা আমি অন্যভাবে আঁকলে ভালো হতো, স্ত্রী গ্যামেট, তারাও হবে এন, ইয়েস স্যার এন, তারা হবে এন, ইয়েস এন, গ্যামেট তৈরি হলো, কোনো অসুবিধা কিছু নেই। এইবার কি হবে, এই গ্যামেট এবার ফিউজ করবে, ইয়েস, ফিউজ করলো। তাহলে ফিউজ করলে কি হবে স্যার, জাইগোট, হ্যাঁ স্যার জাইগোট, জাইগোট, এন আর এন যুক্ত হয়ে 2n হয়ে গেল, হ্যাঁ যুক্ত হয়ে 2n হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কি হবে, আবার তোমার শুরু হবে হচ্ছে ফার্ন, ফার্ন, বেবি ফার্ন বললাম, মানে বাচ্চা, বাচ্চা ফার্ন তৈরি হবে এখান থেকে, এটা তার মানে এ হয়ে যাবে 2n। তাহলে এখানে আমরা, এখানে নিষেক প্রক্রিয়া, এখানে আমি নিষেক বলতে পারি, নিষেক বা ফার্টিলাইজেশন বলতে পারি। তাহলে এখানে অল্টারনেশন অফ জেনারেশনটা হলো কি করে, এটাই লেখা, নম্বরটা এইখানেই দেবে তোমার। কোনটা, ভালো করে দেখো, এই যে এখানে 2n, একটা তুমি সেন্টার পয়েন্ট করলে এখানে, ভালো করে, এটা হলো 2n, তো দেখো তার মানে এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত, এই পুরো বাঁ দিকেরটা আগে বলো ডিপ্লয়েড দশা, বলবে হ্যাঁ কি না, এই পুরো বাঁ দিকেরটা ডিপ্লয়েড, 2n, 2n বলে ইয়েস স্যার, তার মানে হচ্ছে ডিপ্লয়েড, মানে 2n ফেজ। আর এখান থেকে শুরু করে গ্যামেটের নিষেকের আগে পর্যন্ত এটা হ্যাপ্লয়েড, বলে ইয়েস স্যার, তাহলে এন। তাহলে একটা পুরো লাইফ সাইকেল চলতে গেলে ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, সার্কুলেট, মানে সার্কেলে কাজ করছে, বলো হ্যাঁ কি না, প্রত্যেকে অল্টার করছে, অল্টার করছে। এখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কেড়ে আমরা লিঙ্গধর দশা বলতে লেখা থাকে, লিঙ্গধর দশা, এটাকে রেণুধর দশা বলা হয়। তো এটাই হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, এইটা। এবার বলবে স্যার কি দরকার, এই এত ঝামেলা পাকিয়ে কী লাভ ভাই? পরিষ্কার কথা, প্রথম কথা হচ্ছে যে এরা হচ্ছে উন্নত উদ্ভিদ নয়, এখানে কিন্তু নিষেক, মানে এখানে কিন্তু যৌন জনন সম্পন্ন হচ্ছে, কিন্তু অসুবিধে নেই। তাহলে এর মাঝে এই রেণু তৈরি হওয়ার গল্পটা কি? রেণু তৈরি হওয়ার গল্পটা হচ্ছে এই মাঝের, এটা হচ্ছে একটা মিডিয়াল ফেজ, যেটা কিনা যেহেতু ফার্ন যে এনভায়রনমেন্টে থাকে, ফার্ন কিন্তু পুরো জলের মধ্যে কি পাবে, প্রত্যেকে বলবে ইয়েস অর নো, ফার্ন কিন্তু জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় তুমি পাবে না ফার্নকে সাধারণভাবে, তার অল্প জল লাগে, অল্প এয়ারই লাগে, টেরিস্ট্রিয়াল অবস্থা লাগে। তো ফার্নের কথা যখন আমরা পড়ব, তার যে এনভায়রনমেন্টে থেকে সে এভলিউশনে, বিবর্তনে তার অস্তিত্বকে রক্ষা করেছে, আমরা সেখানে দেখতে পাই যে সে প্রথমে রেণু তৈরি করবে, রেণু তৈরি হওয়ার পর তাকে সে স্প্রেড করবে। কেন? ফার্ন হচ্ছে গাছ, সে চলাফেরা করতে পারে না, গমন করতে পারে না, তাই তাকে যদি আমি রেণু যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে সেই রেণু হালকা হওয়ার জন্য বাতাসে মিশে গিয়ে বা বাতাসের প্রবাহে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারবে। কারণ ধরো ফার্ন একটা পুকুরের সাইডে আটকে রয়েছে, হতেই তো পারে সেখানে জল থাকলো না, হতেই পারে সেখানে কোনো অ্যানিমেল এসে খেয়ে চলে গেল, তাহলে তার অস্তিত্ব রক্ষা হবে না। এই যদি প্রথমে রেণুকে তৈরি করিয়ে তাকে ছড়িয়ে দিই, রেণু এবার সব রেণু থেকে কি তৈরি হবে প্রোথ্যালাস না, হয়তো রেণু উড়ে গিয়ে তোমার পাশের দোকানের হয়তো এগরোলের প্লেটে গিয়ে পড়লো, ওখানে ড্যামেজ হয়ে যাবে গরমের চোটে। বাট রেণু উড়ে গিয়ে হয়তো পাশের পুকুরের সাইডে গিয়ে পড়লো, ওখানে গিয়ে রেণু থেকে নতুন ফার্ন তৈরি হতে পারে। তার মানে রেণু হচ্ছে তার যে অস্তিত্বকে বাঁচিয়ে রাখার বা তার অপত্যকে তৈরি করার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা ফ্যাক্টর বা সম্ভাবনাকে অনেক বেশি ইনক্রিজ করে দেয়। এই লাইফ সাইকেলটা ওরা অ্যাডাপ্ট করেছে, অ্যাডাপ্ট করেছে মানে এভলিউশনের মাধ্যমে এই লাইফ সাইকেলটা এসেছে। হয়তো
তার লাইফের মধ্যে হয়তো যৌনজনন ছিল বা শুধু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ছিল মেবি, তারপর তারা যৌনজনন করেছে এখান থেকে মেবি, এই দুটো পার্ট। কারণ এখানে কিন্তু অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল কিন্তু মিক্স আপ আমরা এখানে দেখতে পাই পুরো পার্টটার মধ্যে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? মানে এন আর টু এনের মিক্স আপ দেখতে পাই। কারো কারো ক্ষেত্রে দেখবে এখানে যৌনক্রম বিভিন্ন পার্ট হায়ার ক্লাসে আস্তে আস্তে আমরা পড়বো, সেখানে হ্যাপ্লন্টিক যৌনক্রম আছে, ডিপ্লন্টিক আছে বা হ্যাপ্লোডিপ্লন্টিক আছে। সেখানে হ্যাপ্লন্টিক মানে সেখানে হ্যাপ্লয়েড ফেজটা অনেক বেশি সময় ধরে থাকে তাদের পুরো লাইফ সাইকেলের মধ্যে। ডিপ্লন্টিক মানে সেখানে ডিপ্লয়েড ফেজটা বেশি সময় ধরে থাকে। যেমন ধরো এটা যেমন ডিপ্লন্টিক টাইপ অফ বলতে পারো, মেনলি হ্যাপ্লোডিপ্লন্টিক বলা উচিত, কিন্তু ডিপ্লন্টিক ফেজটা মানে এই ফার্নের এই দশাটাই কিন্তু বেশি চোখে পড়ে এন্টায়ার সময়, এই দশাখানে কিন্তু দেখা বিশেষ যায় না। তো তিনটে যৌনক্রমের পার্ট আছে, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, ওটা আমরা হায়ার ক্লাসে পড়বো, মাধ্যমিকের জন্য এইটুকু অবশ্য, ঠিক আছে? বেশ, পুংধানি না, ছবি না আঁকলেও চলবে, ছবি না আঁকলেও চলবে, যদি মনে হয় ছবি আঁকতে চাইছো এরম করে দেবে, কি আছে? এই তো ছবি আঁকা এমন কী ব্যাপার, আমার ক্লাস করছো ছবি আঁকা তো এমন কোনো ব্যাপার না, তাই না? হয়ে গেল, অসুবিধে কি আছে? বাট করে দাও, এখানে করে দাও একটা। কি ছবি আঁকা কোনো শক্ত ব্যাপার বল? আমার ক্লাস তো করছো, ছবি আঁকা তো এমন কোনো শক্ত ব্যাপার না। হয়ে গেল ছবি আঁকা, ঠিক আছে? হ্যাঁ, কাকরের হাত কেটে রয়েছে, নাকে মুখে ঢুকলে কিছু একটা হবে, হাসি টাচি হবে, এই তো। তাহলে ফার্নের যৌনক্রমের পার্টটা বলে দিলাম, ভালো করে বিষয়টিকে দেখে যাচ্ছ পরীক্ষার জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই, ঠিক আছে? এটা হয়ে গেল গল্প। আচ্ছা, এরপরে কি, চলে এসো। এরপরে হচ্ছে আমরা এরপরে পরাগযোগের পার্টটায় ঢুকবো, কিন্তু পরাগযোগের পার্টটায় ঢোকার আগে ছোট্ট করে একটু মানুষের বৃদ্ধি ও বিকাশটা একটুখানি বলে দিই, ঠিক আছে? দেখে নাও, ফাটাফাটি রাধিকা ছোট্ট করে বলে, তাহলে একটু পড়তে সুবিধা হবে। আচ্ছা, তো একটু যেহেতু ছুঁয়ে বেরিয়ে যাবে সে কিছু বিষয় নেই, মানুষের বৃদ্ধি ও বিকাশ পার্টটা একটু চেঞ্জ করি বিষয়টাকে, তাহলে পড়তে ভালো লাগবে। মানুষের বৃদ্ধি ও বিকাশের পার্টে কী কী বিষয়গুলো পড়বে ভালো করে দেখে নাও। প্রথম কথা হচ্ছে বৃদ্ধি ও বিকাশের নির্ভরশীলতা। ভালো করে কতগুলো পয়েন্ট মাথায় ঢুকিয়ে নাও, কি পড়তে চলেছো, কি পড়বে কি না পড়বে, আগে দেখে নিই, একটু চেঞ্জ করি ফরম্যাটটা। বৃদ্ধি মানে হচ্ছে এমন একটা ঘটনা যেখানে মানুষের শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটে, শুষ্ক ওজন বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ ড্রাই ওয়েট বাড়ে। ড্রাই ওয়েট মানে আমার পুরো বডি থেকে যদি পুরো জলটাকে বার করে নেওয়া হয়, প্রত্যেকটা কোষ থেকে পুরো জল বার করে নেওয়ার পরে যে ওয়েটটা হয়ে থাকে তাকে শুষ্ক ওজন বলা। তো একটা বাচ্চা এখান থেকে এরাম হচ্ছে মানে তার বৃদ্ধি হচ্ছে, তার মানে ডেফিনেটলি তার ড্রাই ওয়েট বাড়ছে, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে বিকাশের গল্পটা কি, এটা গুলিয়ে যায়। বিকাশ হচ্ছে বৃদ্ধির সাথে সাথে তার অ্যাডিশনাল ডেভেলপমেন্ট, তার আরও বেশ কিছু তোমার ঘটনাবলী যা বৃদ্ধির সাথে সাথে ঘটে। অর্থাৎ বৃদ্ধি বলতে কি বললাম, বৃদ্ধির ফেজগুলো দিয়ে বৃদ্ধিকে ব্যাখ্যা করতে দিয়ে পরীক্ষায় আসে। বৃদ্ধির ফেজ হচ্ছে, এক হচ্ছে সেল ডিভিশন মানে কোষ বিভাজন হবে বৃদ্ধিতে, সেল ইলংগেশন মানে হচ্ছে কোষের দীর্ঘীকরণ হবে বৃদ্ধিতে, কোষ বিভাজিত হবে, কোষের দীর্ঘীকরণ, লম্বা হবে কোষ, আর কোষের ডিফারেন্সিয়েশন হবে মানে কোষের বিভেদন হবে। বিভেদন মানে কি, কোষগুলো তার লিনিয়েজ থেকে আলাদা হয়ে যাবে। কি করে স্যার বুঝবো, ছোট্ট উদাহরণ দিই। যখন জাইগোট তৈরি হয় তখন কিন্তু তার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট সেল থাকে না, বিভেদিত কোষ থাকে না। যখন প্রথম জাইগোট তৈরি হচ্ছে সেটা একটাই সেল থাকে। আর যখন জাইগোট থেকে আস্তে আস্তে মরুলা মানে যখন সেল ডিভিশন হয়, মরুলা, গ্লাস্টুলা যখন হয় তখন সেল কাউন্ট বাড়ে, সেলের ডিভিশন হয়, সেল ইলংগেশন হয় এবং কোষীয় বিভেদন হয়। কোষীয় বিভেদন হয়ে কি তৈরি করে, ক্লাস 9-এ ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পড়েছো, 3টে জার্ম লেয়ার তৈরি করে, মনে আছে প্রত্যেকের? কোনো একজন চ্যাট বক্সে ঝটপট 3টে জার্ম লেয়ার তৈরি করে, 3 ধরনের জার্ম লেয়ার তৈরি করে। ওয়ান ইজ কল একটোডাম, সেকেন্ড ইজ কল মেসোডাম, আর তারপরে হচ্ছে এন্ডোডাম। ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার অ্যানিম্যাল ক্লাসিফিকেশনে তোমরা পড়েছিলে, মনে করে দেখো, ঠিক কিনা? বলবে ইয়েস স্যার, একটো, মেসো, এন্ডো, 3টে লেয়ার। অদ্ভুত এক গল্প।
প্রথমে এক জায়গা থেকেই শুরু হলো, একটা জাইগোট থেকে, তারপর তারা ডিফারেন্সিয়েট করে গেল। তোমরা মাধ্যমিক পর্যন্ত পড়ছো একই সিলেবাস, একই বই, সবাই গোটা পশ্চিমবাংলায়। মাধ্যমিকের পরে 11-এ কেউ সায়েন্স নেবে, কেউ আর্টস নেবে, কেউ কমার্স নেবে, বা কেউ অন্য লাইনে চলে যাবে। ইটস কল্ড ডিফারেন্সিয়েশন। বোঝা গেল কি বোঝা গেল না? প্রত্যেকে বলবে। ডিফারেন্সিয়েশন হয়েছে বলেই হার্টের মতো কাজ করে, লিভারের মতো কাজ করে, চোখের মতো কাজ করে, ব্রেনের মতো কাজ করে। ডিফারেন্সিয়েশন না হলে প্রত্যেকেই একই কাজ করতো, এটা মাথায় রাখতে হবে তোমাকে। এই বেসিক জায়গাটা মাথায় চিন্তা করো না। তার মানে মার্কেটে থাকতে গেলে তোমাকে ডিফারেন্সিয়েট করাতে হবে, তোমাকে বিভেদিত হতে হবে, অন্যের থেকে আলাদা হতে হবে। একই গতে বাঁধা জিনিসে চললে তুমি মার্কেটে কিন্তু টিকতে পারবে না, পারবে কিন্তু লেভেলে উঠতে পারবে না। তো এইটা হলো ডিফারেন্সিয়েশনের গল্প, এটা ঠান্ডা মাথায় দেখে নেবে। ডিফারেন্সিয়েশন আছে বলেই কোষের রক্তকোষগুলোর ভ্যারাইটি আছে। কেন? আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেটস আছে, ডাব্লিউবিসির টাইপসগুলো আছে। ডিফারেন্সিয়েশন না হলে এত রকম রক্তকোষ তৈরি হতো না। ডিফারেন্সিয়েশন আছে বলেই প্ল্যান্টের মধ্যে কোষগুলো ফারাক হয়, ভাজক কলা, স্থায়ী কলা। মনে করে দেখো, প্রথমে সব কলা ভাজক কলাই থাকে। ক্লাস 9 তোমার ছিল সেকেন্ড চ্যাপ্টারে, প্রথমে সমস্ত কলা ভাজক কলা হিসেবেই থাকে, তারপরে তারা পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়। বলবে হ্যাঁ কি না? বলে ইয়েস অর নো। প্রথমে ভাজক কলাতেই থাকে, তারপর তারা পার্মানেন্টে কনভার্ট হয়। তার মানে ছোট বয়সে যখন তুমি রয়েছো অনেক বেশি ফ্লেক্সিবল রয়েছো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফ্লেক্সিবিলিটি কমে যায়। ছোট বয়সে কে কি বললো গায়ে মাখলে না, হেসে খেলে উড়িয়ে দিলে। যত বড় হতে থাকবে তোমাকে যদি কেউ কিছু বলে তোমার গায়ে লাগবে, তোমার রাগে লাগবে, তুমি সেটা মেনে নিতে পারবে না। তার মানে তোমার ফ্লেক্সিবিলিটি কমছে। কেন? তোমার ডিফারেন্সিয়েশন হচ্ছে। স্যার উল্টোটা হতে পারে? অর্থাৎ ডিফারেন্সিয়েট হয়ে যাওয়ার পর, আমি পড়িয়েছিলাম আর পড়াবো, উল্টো দিকে আসতে পারে? সম্ভব, সব সময় নয় কিন্তু সম্ভব। তাহলে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়াটা তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আগের পর্যায়ে আসতে পারে, অর্থাৎ একটা সেল থেকে অন্য সেল তৈরি হয়ে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে সেই সেল আবার আগের সেলে কনভার্ট হতে পারে, সব ক্ষেত্রে নয়। তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমি এক দলে থেকে কাজ করার চিন্তাভাবনা নিয়েছিলাম, যে কাজ করতে পাচ্ছি না বলে অন্য দলে গেলাম, কিন্তু অন্য দলে গিয়ে দেখলাম আমি আরোই কাজ করতে পাচ্ছি না, সে আবার আগের দলে ফিরে আসতে পারে। বলো ইয়েস অর নো? পারে কি পারে না? বলে হ্যাঁ স্যার ফিরে আসতে পারে। তার মানে কি আমরা এই পলিসিগুলো মেনে চলি? ইয়েস, আমরা এই পলিসিগুলো মেনে চলি। বায়োলজিক্যাল যে সমস্ত সিস্টেমসগুলো চলে, যে মেকানিজমগুলো চলে, মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে একবার পুরো সিস্টেমগুলোকে নিজে পড়বে, দেখবে, নিজের লাইফের সাথে মেলাবে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমাদের লাইফের সাথে কানেক্টেড। আমরা কোত্থেকে জেনেছি? আমাদের থেকে এরা শিখেছে? না, আগে সেল কাজ করে, সেখান থেকে আমরা স্ট্র্যাটেজিগুলো আস্তে আস্তে খাতায় কলমে থিওরিটিক্যালি এনে নিজের ডেলি লাইফে, পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করতে শিখেছি। একবার ছোট্ট করে বিষয়টা দেখে নিও। খালি এখানেও সেল ডিফারেন্সিয়েট হওয়ার পর যখন আগের জায়গায় আসতে পারে, আমাদের লাইফেও কিন্তু ঘটনা ঘটতে পারে। বাট সব সেল যেমন করবে না, আমাদের লাইফে সবসময় কিন্তু আগের জায়গা ফিরে আসা সম্ভব নয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফার্নের যৌনক্রমের কোন দশাটি রেণুধর যনুর অন্তর্গত নয়? রেণুধর যৌন অন্তর্গত নয়, প্রোথ্যালাস হবে। প্রোথ্যালাস একদম ঠিকঠাক। তো 3টে পার্ট ভালো করে দেখছো। বৃদ্ধি বিকাশটা কি? সবকা সাথ সবকা বিকাশ। বিকাশ মানে বৃদ্ধি হবে, ইলংগেট হবে, ডিফারেন্সিয়েশন। এর সাথে সাথে তার যে ম্যাচিউরিটি রয়েছে, তার যে হরমোনাল চেঞ্জগুলো রয়েছে, তার যে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এই সর্বসাকল্যে পুরো জিনিসটাকে নিয়ে তাকে আমরা বিকাশ বা ডেভেলপমেন্ট বলছি। একটা বাচ্চা যখন জন্মলাভ করে, তার এই সেল ডিভিশন হওয়ার সঙ্গে সঙ্গে তার কথা বলা, কথা শেখা, তার ম্যাচুরিটি, তার ব্রেন ডেভেলপমেন্ট, তার হরমোনাল অ্যাক্টিভিটি, তার মেটাবলিক্যাল গল্প সবই কিন্তু সমানতালে বাড়ে। তো এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বিকাশের ঘটনা চলে। তার মানে বৃদ্ধি ছাড়া বিকাশ কিন্তু হওয়া সম্ভব নয়।
তোমাকে মনে রাখতে হবে। উন্নয়ন না হলে কিন্তু বিকাশ হওয়া সম্ভব নয়। উন্নয়ন আর বিকাশ হচ্ছে পরিপূরক। এবার কি মানে বললাম বাকি তোমরা বুঝে নাও, ব্যাস। তো দুটোকে দরকার। তো বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকাশটা চলবে, কিন্তু বৃদ্ধি মনে রাখবে সেটা সবসময় অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল মানে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে যাওয়ার পরে সে কি আবার বড় থেকে ছোট হতে পারে? একটা আম গাছ ছোট থেকে বড় হওয়ার পর সে কি বড় থেকে ছোট হতে পারে? না, সে তার জীবদ্দশায় হবে না, তার থেকে যে সন্তান তৈরি হবে সে ছোট থেকে বড় হতে পারে। এটা তোমায় কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এটা। এবং এই যে বৃদ্ধি, জীবের যে বৃদ্ধির কথা বলা হচ্ছে, সেই বৃদ্ধি কিন্তু ইন্টারনাল গ্রোথ, মানে তার ভেতরের বৃদ্ধি। বলে কেন স্যার? এটা এনসিইআরটির কোয়েশ্চেন থাকে মাঝে মাঝে। এক্সটার্নাল গ্রোথও হয়। বলে কেন? ভূগোলে পড়েছো, আস্তে আস্তে সেখানে পাথর মাটি জমতে জমতে একটা মালভূমি তৈরি করলো, এটাও তো বৃদ্ধি হলো, গ্রোথ হলো। এটা এক্সটার্নাল গ্রোথ। আমরা জীবের সাথে আমরাই করতে পারবো না, কিন্তু জীবের বৃদ্ধি ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল গ্রোথ, মানে আমাদের ভেতর থেকে বৃদ্ধিটা হয়, সেটা মেটাবলিক বৃদ্ধি, কোষের বৃদ্ধি হয়, সেখান থেকে বাইরেটা বৃদ্ধি পেতে আমরা এখানে দেখি। তাহলে বৃদ্ধি বিকাশ দুটো পরিপূরক। বৃদ্ধিতে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তার ধাপগুলো এইটা। আর বিকাশ হচ্ছে তার পরিপূর্ণতা, মানে বৃদ্ধির মাধ্যমে একটি জীবের সামগ্রিক পরিপূর্ণতা, তার হচ্ছে মানসিক এবং শারীরিক গঠনশৈলীর পুরোপুরি তোমার বিকাশ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বিকাশকে আমরা সিগনিফাই করতে পারবো। এই ছোট্ট বিষয়টা দেখে নেবে। নেক্সট হচ্ছে মানব বিকাশের দশার মধ্যে 4টে দশা কেন লিখেছি, এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। অর্থাৎ মুখ্য বৃদ্ধিকাল কাকে বলা হয়? মুখ্য বৃদ্ধিকাল ঝটপট বলে ফেলো প্রত্যেকে চ্যাট বক্সে। মুখ্য বৃদ্ধিকাল কাকে বলা হয়? মুখ্য বৃদ্ধিকাল বলা হচ্ছে কাকে বলা হয়, কোথায় হয়? সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালকে দেখে নেবে, এই টার্মগুলোকে দেখবে, এই টার্মগুলো ধরে প্রশ্নটা কিন্তু আসবে। মুখ্য বৃদ্ধিকাল কয় বলা হয়? এটা হয় কোন দশায় সব থেকে বেশি লার্নিং চলে? কোন দশায় সব থেকে বেশি শিখন চলে? লার্নিং চলে কোন দশায়? শৈশব দশায় সব থেকে বেশি লার্নিং চলে, মনে রাখতে হবে। আর কোন দশায় আমাদের গোনাড বা আমাদের যৌন গ্রন্থিগুলোর পরিপূর্ণতা লাভ করে? কোন দশায় যৌন গ্রন্থিগুলো পরিপূর্ণতা লাভ করে, গোনাড পরিপূর্ণতা লাভ করে? ভালো করে এইখানেই ঝাড় খেয়ে যাবে পরীক্ষাতে। বলছি প্রশ্নটা ভালো করে বোঝো। কোন দশায় পরিপূর্ণতা লাভ করে? পরিণত দশায় লাভ করে। স্যার বয়ঃসন্ধিতে কি হয়? পরিপূর্ণ হতে শুরু হয়। বোঝা গেল কি বোঝা গেল না? বয়ঃসন্ধিকালে যৌন গ্রন্থির অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়। আমি প্রশ্ন করেছি কখন পরিপূর্ণতা লাভ করে, এইটা মাথায় রাখবে। টোটাল ম্যাচিউরিটি হয় আমাদের পরিণত দশায়, আর শুরু হয় ম্যাচিউরিটি কোথায়? গোনাডের বয়ঃসন্ধি দশায়। প্রত্যেকের ক্লিয়ার? এই জায়গাগুলোতে গুলিয়ে যায়, আমি ওখানেই কিন্তু পিন পয়েন্ট করছি, মাথায় রাখবে ভালো করে। আর বার্ধক্যে কী হয় আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকেই জানো, ওটা লিখে যেতে পারবে, চাপ নেই। তো এই দুটো পয়েন্ট, যে পয়েন্টগুলো বললাম দেখে যাচ্ছ, কোশ্চেন ওখান থেকেই আসবে। ছোট প্রশ্ন বা কলাম ম্যাচিং, ঝামেলা খতম, ঠিক আছে? এইবার আমরা সরাসরি যাব হচ্ছে আমাদের পরাগযোগের গল্পে। 2-3টে পার্ট আছে। সেলফ পরাগযোগ মানে হচ্ছে পরাগ মিলন যাকে বলা হয়, পরাগ মিলন ভালো করে বুঝবে। দেখবে এর আগে দেখবে একটা বলা ছিল ছোট্ট বিষয়টা হচ্ছে ফুলের গঠন, ফ্লাওয়ার স্ট্রাকচার। তো আমি আর ফ্লাওয়ার স্ট্রাকচারটা আলাদা করে দিইনি, কারণ ফ্লাওয়ার স্ট্রাকচার এবারে খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ফ্লাওয়ার স্ট্রাকচার গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষ নয়, ঠিক আছে? খালি এইটুকু জায়গা দেখে নেবে যে ফুলের 4টে স্তবক, 2টো সাহায্যকারী স্তবক, সেটা হচ্ছে বৃতি আর দলমণ্ডল, আর একটা হচ্ছে তোমার রয়েছে অত্যাবশ্যকীয় স্তবক, সেটা হচ্ছে তোমার পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, ঠিক আছে? এটা দেখে নিতে হবে। গর্ভপত্র বলা হয়, গর্ভপত্রগুলো নিয়ে গর্ভকেশর চক্রটা তৈরি হয়। প্রত্যেকটা গর্ভপত্রের 3টে পার্ট থাকে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। আর প্রত্যেকটা পুংপত্রের ক্ষেত্রে আমরা 2টো পার্ট পাই, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। এইটা ছোট ছোট পার্ট, খালি দেখে নেবে বিষয়টা, ঠিক আছে? অবশ্যই দেখে নিচ্ছ, ঠিক আছে? বেশ, তো এবার হচ্ছে ফ্লাওয়ার স্ট্রাকচারটা দেখবে। এইবার গল্প হচ্ছে পরাগযোগের গল্প। সেলফ মানে স্বপরাগযোগ, স্বপরাগযোগ মানে যখন, ভালো করে দেখবে 2টো পার্ট আছে, অটোগ্যামি আর গেইটেরোগ্যামি আছে। দুটোই পরীক্ষায় প্রশ্ন দেয়। একটু বানানটা দেখে নেবে, ভুল করতে পারি, বানান প্রচণ্ড ভুল করে দেখে নেবে। অটোগ্যামি, গেইনেটোগ্যামি মানে কি? এই দুটো ক্ষেত্রেই হচ্ছে সেম প্ল্যান্ট হবে, সেম বডি, দুটোই সেম বডি। অটোটা হচ্ছে সেম ফ্লাওয়ার,
এটা হচ্ছে সেম ফ্লাওয়ার, আর গেইটেনোটা হচ্ছে ডিফারেন্ট ফ্লাওয়ার। বোঝা গেল কি বোঝা গেল না? অটোর হচ্ছে সেম ফ্লাওয়ার, ঠিক আছে, আর গেইটেনো হচ্ছে ডিফারেন্ট ফ্লাওয়ার, কিন্তু প্রত্যেকেরই সেম বডি, মানে একই গাছের মধ্যে আমরা কিন্তু পরাগ মিলনটাকে এখানে দেখতে পাচ্ছি। সোম আমি আসছি, এইটা দেখে নেবে, উদাহরণগুলো ছোট করে দেখে নেবে, তাহলেই এনাফ। উদাহরণের বাইরে কিছু আসবে না। হ্যাঁ, কিছু কিছু সময় একটু পার্থক্য দিয়ে, আসলে আমি আসছি, একটু পার্থক্য দিয়ে দেয়। অর্থাৎ তোমার অটোগ্যামির বা এই যে সেলফ ফার্টিল মানে পলিনেশন বা স্বপরাগযোগ আর ক্রস পলিনেশন মানে ইতর পরাগযোগের পার্থক্যের পয়েন্ট দেখবে, দুখানা পয়েন্ট থাকে, বাহকের প্রয়োজনীয়তা থাকে, আর একটা নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি থাকে। সেলফ পলিনেশনের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য উৎপত্তি নাও হতে পারে, ক্রসের ক্ষেত্রে উৎপত্তি হওয়ার সম্ভাবনা বেশি। বাহকের প্রয়োজন, সেলফের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ইতরের ক্ষেত্রে ক্রসের ক্ষেত্রে কিন্তু বাহকের প্রয়োজন হয়। এই দুটোই টেস্ট পেপারে বারে বারে ঘোরাঘুরি করছে প্রশ্নটা, একটু পার্থক্যটা দেখে যাও। পার্থক্য যখন লিখবে 3টে কলাম করবে, বিষয়, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। আই রিপিট, 3টে কলাম করবে, বিষয়, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। বোঝা গেল কি বোঝা গেল না? ঠিক আছে, 3টে কলাম করছো, অবশ্যই দেখে নিচ্ছ, দরকার। ঠিক আছে, চল এবার হচ্ছে কি, চলে এসো ক্রসের ক্ষেত্রে চারখানা টাইপ পড়বে। যা এখান থেকেও মামা কোয়েশ্চেনের গল্প, অর্থাৎ এর সাথে উদাহরণ ছাড়া কোনো প্রশ্ন নেই। বায়ু পরাগীর গল্প দেখে নাও। বায়ু পরাগীর থেকে এবার ভালো করে দেখবে, এখান থেকে এমসিকিউতে তোমাকে একটুখানি টাইট দিতে পারে। কীরকম প্রশ্ন দিতে পারে এমসিকিউতে? এখানে নেগেটিভ টাইপ অফ কোয়েশ্চেন দিতে পারে। স্যার নেগেটিভ কোয়েশ্চেন মানে কি? নেগেটিভ কোয়েশ্চেন মানে তোমাকে এখান থেকে বলবে যেটা, নিচের কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। বোঝা গেল? বোঝা গেল? নিচের কোনটি, মানে ধরো 3খানা বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য দিল, তার সাথে একটা জলপরাগী ফুলের বৈশিষ্ট্যকে অ্যাড করে দিল। নিচের কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। একইভাবে নিচের কোনটি জলপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি পাখি পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। এই প্রশ্ন থেকে সাবধান, খুব সাবধান এখান থেকে, কারণ এটা সময় খায়। প্রশ্নগুলো ভালো করে পড়ি না। এমসিকিউ সবাইকে বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এমসিকিউ পুরো লাইনটা পড়বে, পুরো লাইনটা তুমি পড়বে। কি বলতে চেয়েছে? বৈশিষ্ট্য নয় বলতে চেয়েছে নাকি বৈশিষ্ট্যটাকেই জানতে চেয়েছে? কারণ একটা এদিক ওদিক ওয়ার্ড যদি ভুল পড়া হয়, তাহলেই কিন্তু উত্তরটা আমরা ভুল লিখে ফেলবো। কারণ টেকনিক্যালি যখনই হাতে কোয়েশ্চেন আসে, একটা টেন্ডেন্সি কাজ করে, একটা মেন্টাল সেট আপ কাজ করে, সাইকোলজি কাজ করে, আমি হুড়মুড় করে কোয়েশ্চেনটাকে শেষ করব। করো, নিশ্চয়ই করো, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নাও। ঠিক আছে, এইটা অবশ্যই তুমি দেখে নিচ্ছ। বায়ু পরাগীর ক্ষেত্রে আমরা কি উদাহরণ দেবো? প্রত্যেকে বলে ফেলো উদাহরণগুলো। বায়ু পরাগীর উদাহরণ কি হতে পারে? বলে ফেলো ভাবটা একদম। ধান হতে পারে, আর কি হতে পারে? ধান, গম, ভুট্টা, প্রচুর আছে। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, বাকি তোমরা বসিয়ে নেবে। ঠিক আছে, ধানের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে। বায়ু পরাগীর ক্ষেত্রে যেহেতু বায়ু মাধ্যমে পরাগটা যায়, তার জন্য কিন্তু তোমার কমন সেন্স বলে তাকে অনেক হালকা হতে লাগে, অনেক হালকা হতে লাগে, পরিষ্কার। হ্যাঁ হতে পারে, জল, অসুবিধা নেই। জল পরাগীর ক্ষেত্রে দুটোই দেখবে আছে, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা আছে। ঝাঁঝি আছে, পাতা শ্যাওলা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে পতঙ্গ পরাগীর ক্ষেত্রে চলে এসো, যেখানে তোমার আম হবে। ঠিক আছে, আম হতে পারে, সর্ষে হতে পারে, সূর্যমুখী হতে পারে, প্রচুর আছে, লিখে নেবে, দেখে নেবে, আমি লিখছি না। ঠিক আছে, আর পাখি পরাগীর ক্ষেত্রে দুটোই নাম দেখবে মোটামুটি দেয়, শিমুল, পলাশ, দেখে নেবে। ঠিক আছে, অবশ্যই তুমি এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়বে। বায়ু পরাগীর ক্ষেত্রে কিন্তু কোনো রকম গন্ধ বা কালার থাকে না, মাথায় রাখতে হবে তোমাকে। পতঙ্গ পরাগী আর জল পরাগীর ক্ষেত্রে গন্ধ আর কালারটা ম্যান্ডেটরি, মাথায় রাখবে। বায়ু আর জল পরাগীর ক্ষেত্রে কিন্তু কালার আর গন্ধটা ম্যান্ডেটরি নয়, কিন্তু পতঙ্গ আর পাখি পরাগীর ক্ষেত্রে যাকে আকর্ষণের দরকার পড়ে, তাকে কিন্তু আমরা এখানে দেখবে কালার আর গন্ধটা কিন্তু ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যের মধ্যে দেখে নিতে পারো। হ্যাঁ লিখতে পারো বিভোর, অসুবিধা কিছু নেই।
দেখে নেবে এই দুটো পার্ট, তার বৈশিষ্ট্য। এখান থেকে এমসিকিউ থেকে সাবধান, এমসিকিউ এবং তার সাথে হচ্ছে কলাম ম্যাচিং থাকতে পারে। থাকতে পারে, অবশ্যই দেখে নিচ্ছ, ঠিক আছে? হ্যাঁ হবে, যার যা বইতে আছে দেখে নিও, উদাহরণ প্রচুর আছে, উদাহরণ। হ্যাঁ মেসেজ যাচ্ছে, অসুবিধা নেই। নিম হবে না, নিমটা হবে না ওইখানে, ঠিক আছে? ওকে, যে কটা এক্সাম্পল ওই কটা দেখো ওর মধ্যে থেকেই আসবে, বাইরে কিছু আসবে না, ঠিক আছে? হ্যাঁ মেসেজ যাচ্ছে, মেসেজ পাচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এরপর আগে যে পার্টটা পড়লে, এরপরের গল্প হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এবারের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। দেবরাজ আর আধ ঘন্টা মতো ক্লাস হবে, আর চলো। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাকে দেখে যেতে হবে এই পার্টটা। চলো, ঠিক আছে? চলো এবার দেখি এক্স্যাক্টলি উইথ পিকচার, চলো দেখবো। তার জন্য আলাদা করে করবো বলেই রেখে, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে কি আছে? টপিক হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা দিনিষেক প্রক্রিয়া, তাই তো? মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঠান্ডা মাথায় ভালো করে দেখবে। আমি একটু ফ্লোচার্ট করেই দেখাবার চেষ্টা করব, ফ্লোচার্ট দেখাবো। হ্যাঁ, আমরা কি দেখবো এখানে? সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? দেখে নাও, অসুবিধে কিছু নেই। এবারে দেখে নেবে যে বিষয়টা, সেটা কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট ডেফিনেটলি আমার, ধরো যে ফ্লাওয়ারের পার্ট আছে, মানে সহজ করে লিখি, ধরো এখানে তোমার একটা ফ্লাওয়ার রয়েছে, ঠিক আছে? এখান থেকে চলে আসো, ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে ধরো আমি একটা প্রথম পেলাম হচ্ছে পুংকেশর, মানে তোমার হচ্ছে সবার জন্য ভালো করে পুংকেশর গেল, আর এখানে হচ্ছে গর্ভকেশর গেল, ঠিক কি না? ভালো করে দেখবে। পুংকেশরের মধ্যে আমরা কি পাবো? তাখানে পরাগধানী আছে, বলে ইয়েস স্যার। কি আছে? রেণু মাতৃকোষ আছে, ঠিক? মানে 2N, রেণু মাতৃকোষ 2N, ঠিক আছে? এক্সাম্পল দেখে নিও, এক্সাম্পল অসুবিধে কিছু নেই, এক্সাম্পল দেখে নেবে, ওই নিয়ে আমার চাপ নেই। 2N। এবার এখানে কি হবে? টেকনিক্যালি এখানে মিওসিস হবে, সরি মিয়া, খুব তাড়াতাড়ি যাবো, মিওসিস হবে। 2N, মানে 2N হলে আলটিমেটলি কি থাকবে এখানে আমার? মিওসিস হলে একটা থেকে কটা তৈরি হবে? আমার 4খানা তৈরি হয়, প্রত্যেকে আশা করি জানো, একটা থেকে 4টে তৈরি হয়। মানে এখান থেকে আমার কটা তৈরি হবে? এখান থেকে যে রেণু, ভালো করে দেখবে, 1, 2, 3, 4টে, এগুলো সব রেণু, রেণু, ঠিক আছে? রেণু পাঠ হবে, এটা হচ্ছে N, রেণু, ঠিক আছে? বোঝা গেল? রেণু পাঠ, অসুবিধে কিছু নেই, বোঝা গেলে? এইবার এই যে রেণু পাঠ আছে, আমি একটাকে নিয়ে দেখাম, একটাকে নিয়ে কাজ, ভালো করে দেখো। এই যে রেণু পাঠ আছে, এর মধ্যে প্রত্যেকের মধ্যে নিউক্লিয়াস থাকবে না? ইয়েস স্যার, নিউক্লিয়াস থাকছে, হ্যাপ্লয়েড থাকবে। এইখানে একটা গল্প আছে, আমি একটা নিয়ে কাজ করে দেখাই, একটু বড় করে দেখালাম বিষয়টা। দুটো কভারিং থাকে, এক্সাইন ইনটাইন, না আঁকলেও চলে, আমি দেখিয়ে দিলাম। এখানে এই পার্টটা রয়েছে, রেণুকাটাকে বড় করে দেখছি। এই যে নিউক্লিয়াসটা আছে, ভালো করে দেখবে, এর মধ্যে আমরা এই যে রেণুটা তৈরি হলো, এর মধ্যে আবার একটা মাইটোসিস হয়। কি হয়? এর মধ্যে একটা মাইটোসিস চলে। কি চলে মাইটোসিসে? মাইটোসিস চলে, এখানে দুটো সেল তৈরি হয়ে যায়, এই একটা সেল, তার সাথে এই একটা সেল, তার মধ্যে যেমন ধরো নিউক্লিয়াস থাকার নিউক্লিয়াস রয়েছে, এইটা, ঠিক আছে? আর একটা হচ্ছে এইটা,
রেণুর মধ্যে ভালো করে শুন, এখানে মাইটোসিসে দুটো সেল এখানে একসঙ্গে থাকে, ঠিক, দুটো সেল থাকে। একটা কি সেল? একটাকে বলা হয় জেনারেটিভ সেল বলা হয়, আর একটাকে বলা হয় তোমার মানে একটাকে বলে পোলেন টিউব নিউক্লিয়াস সেল জেনারেটিভ সেল, একটা তোমার ভেজিটেটিভ সেল বলা হয়। দুটো ভালো ইংলিশে বলা হয়, একটাকে জেনারেটিভ সেল বলা হয় আর একটাকে ভেজিটেটিভ সেল বলা হয়। ঠিক আছে, ভালো করে শুনবেন। এই যে একটা সেল, তাকে আমি কি বলবো? একে বলবো, সরি, ভালো করে দেখব, একে বলবো জেনারেটিভ সেল, মানে জনন কোষ বলতে পারো খানিকটা, জেনারেটিভ সেল। আর এই যে সেলটা আছে একে বলবো হচ্ছে ভেজিটেটিভ সেল। সব এন কন্ডিশন রয়েছে, ভালো করে বুঝবে। এটা হচ্ছে কার গঠন? একটা পোলেন বা রেণুর গঠন। গল্প এই অবধি থাকলো, কেন সেটা দেখাবো। এটা রেণুর গল্প। বাইরের কোটিংটাকে এক্সাইন বলা হয়, ভেতরটাকে ইনটাইন বলা হয়। এখন না পড়লেও চলবে, আপাতত দেখে নাও, কারণ সিলেবাসের মধ্যে আলাদা করে বলার কথা লেখা নেই। এইটুকু দেখো, দুটো সেল থাকে, দুটোই কিন্তু এন, এখানে ভালো করে দেখবে, এন, সব এন অ্যাপ্লয়েড। এবার এইটা আমি রেণুকে তৈরি করে রেডি করলাম, হাতে গরম রেণুকে তৈরি করে রেখে দিলাম, আর কোনো চাপ নেওয়ার কিছু নেই। রেণু তৈরি হওয়ার পরে এবার চলে এসো গর্ভকেশরের দিকে যাব। তাহলে গর্ভকেশরের দিকে গেলে অবশ্যই আমার এখানে তাহলে কি থাকবে? আমার এখানে যদি আমি প্রথমে গর্ভাশয়কে টার্গেট করি, টেকনিক্যালি এরকম হওয়াটা উচিত, তাই তো? ঠিক কি না? ওকে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তো গর্ভাশয়টাকে আমি আঁকছি এখান থেকে। এখানে কে বসে রয়েছে স্যার? এখানে বসে রয়েছে আমাদের একটা সেল, তাকে আমি বলবো ডিম্বাণু মাতৃকোষ। কি বলবো একে? ডিম্বাণু মাতৃকোষ রয়েছে, ঠিক কথা, অসুবিধে কিছু নেই। মাতৃকোষ হলে কি হবে? 2n, ইয়েস অর নো প্রত্যেকে বলবে, 2n, ইয়েস অর নো প্রত্যেকে বলবে। ডিম্বাণু মাতৃকোষ 2n, মাতৃকোষ যখন বলছে, এখান থেকে কি হবে স্যার? হবে স্যার মিওসিস। ইয়েস স্যার, মানে 1-2 মিলি আর কি। তাহলে কি তৈরি হবে মাতৃকোষ নিলে? ডেফিনেটলি এটা, এইটা, 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 চারটে হবে। ইয়েস, ইয়েস, চারটে আমার কি তৈরি হলো? এখানে তোমার তৈরি হলো, মানে ডিম্বাণু এখনো তৈরি হয়নি, তারপরে ডিম্বাণু মাতৃকোষ থেকে তোমার এখানে তোমার বলা হয়, মানে সহজ কথা বলতে গেলে এখান থেকে তোমার যে 8খানা তোমার ডিম্বাণুর মানে স্পোরাঞ্জিয়ামের পার্ট, মানে তোমার সহজ করে বলতে গেলে কি বলবো, মানে ওয়ার্ডটা একটুখানি আমাকে দেখতে হবে, মানে বাংলা ওয়ার্ডটা মনে পড়ছে না অ্যাকচুয়ালি, সব থেকে বড় সমস্যা হচ্ছে ঠিক। হ্যাঁ, স্ত্রীরেণু, স্ত্রীরেণু, ফিমেল স্পোর তৈরি হয়, ফিমেল স্পোর তৈরি হলো, চারটে ফিমেল স্পোর তৈরি হলো বা স্ত্রীরেণু তৈরি হলো। মানে এই রেণুটা, এটা হচ্ছে পুংরেণু, মাঝে মাঝে বাংলাটা গুলিয়ে যায়, এটা পুংরেণু, এটা হচ্ছে স্ত্রীরেণু তৈরি হলো। সব হ্যাপ্লয়েড। এইবার এর মধ্যে তিনটে নষ্ট হয়ে যায়, তিনটের কোনো গল্প নেই। তাহলে একটা পড়ে আছে, একটা কি হবে? এই যে একটা রইল পড়ে, এবার ডিভাইড করবে কি? এবার সব তো এন, সবাই তো এনই বলা আছে এখানে। এবার মাইটোটিক্যালি ডিভাইড করবে, মাইটোসিস, একবার দুবার ডিভাইড করবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, মাইটোসিস। কটা তো ভালো করে বুঝবে, কটা তৈরি করবে এখানে? মাইটোটিক্যালি ডিভাইড করে এরা 8খানা নিউক্লিয়াসকে তৈরি করবে, 8খানা নিউক্লিয়াস আর 7খানা সেল তৈরি করবে। এই জায়গা থেকে প্রশ্ন এবারে আসতে পারে, ভালো করে দেখো। তাহলে এইটাকেই এবার, এই পার্টটাকে পুরোটা বড় করে আমি দেখছি যে কি হয় আলটিমেটলি করে এখানে, কীরকম দেখতে, ভালো করে দেখো। এইটা ঠিক আছে, ওপরে 1, 2, 3, এখানে ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটাকে আমি কি বলবো? এটাকে বলবো প্রতিপাদ কোষ, ঠিক কি না? প্রতিপাদ কোষ, সবাই এন করে, 3টে সেল, 3টে নিউক্লিয়াস, বললাম ঠিক কিলা? বলো, বোঝা গেল কি বোঝা গেল না? 3টে সেল, 3টে নিউক্লিয়াস, ঠিক? ইয়েস।
মানে এটা কিন্তু তোমাদের মতো করে বলছি, হায়ার ক্লাসে গেলে আরেকটু ডিটেলে বলবো, নিট লেভেলে ডিটেলে আছে, তোমাদের মতো করে বলছি বিষয়টা। এটা গেল। নেক্সট চলার দিকে যাব, কি আছে? তিনটে সেল, একে আমরা কি বলবো? সহকারী কোষ, মানে যাকে সাইনার্জিড বলা হয়, সহকারী কোষ, সাইনার্জিড, এরাও হলো এন। আর এখানে হচ্ছে কি এইটা ডিম্বাণু, একেই তো দরকার, এটাও হলো এন। এইবার ভালো করে বিষয়টা বুঝতে হবে, যেটা অনেক জায়গায় বলা থাকে না, এর মাঝখান দিয়ে আর একটা সেল এখানে এরমভাবে থাকে। এই যে সেলটাকে আমি আঁকলাম, সবাই বুঝতে পারলে সেলটাকে আঁকলাম, মাঝখানে সেলটাকে আঁকলাম, এর মাঝখানে দুখানা নিউক্লিয়াস রয়েছে, দুখানা নিউক্লিয়াস রয়েছে। একে আমি কি বলবো? একে বলবো হচ্ছে, এটাকে সেন্ট্রাল সেল বলা হয়, পোলার সেল বলা হয়, এটাকে বলে পোলার সেল বা সেন্ট্রাল সেল, পোলার কোষ। আর এইটাকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াস। তাহলে এবার ভাবো কটা সেল, ভালো করে বুঝবে, কোয়েশ্চেন আসতে পারে এবারের হট টপিক কোয়েশ্চেন। সেল কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতখানা সেল, বলবে হ্যাঁ কি না? সাতখানা সেল। আর কটা নিউক্লিয়াস? কটা নিউক্লিয়াস? কটা নিউক্লিয়াস? আটটা নিউক্লিয়াস। এটা যেন মাথায় থাকে, সাতটা সেল, আটটা নিউক্লিয়াস, এটা মাথায় রাখবে সব সময়, ঠিক আছে? এই স্ট্রাকচার তৈরি হয়, এইটা হলো তোমার এগ অ্যাপারেটাস বলে, ভ্রূণস্থলী বলে, এই পুরো পার্টটা, এইটা মাথায় রাখবে সবসময়, এটা যেন কোনোভাবে ভুলিয়ে না যায়। এইটা হলো গল্প। তাহলে আমার টার্গেট কি ভাই? টার্গেট হচ্ছে এই ডিম্বাণুকে টার্গেট করব, আর এখানে হচ্ছে পোলার নিউক্লিয়াস। দুটো অনেক সময় কি হয়ে যায়, এরা দুটো ফিউজ করে যায়, মানে কি হয়ে যায়, এরা ফিউজ করে যায়, এরা একসাথে ফিউজ করে যায়, ফিউজ করে যায়, ফিউজ কি তৈরি করবে বলে ফেলো? ফিউজ করলে কি তৈরি করবে? নির্ণিত নিউক্লিয়াস, তাই তো? ঠিক কি না? নির্ণিত নিউক্লিয়াস তো, একদমই তাই, ঠিক 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 ঠিক। মনে আছে বলো তাহলে, আমার ভুলে যাইনি, তাই তো? খানিকটা মনে আছে তো? 2n নিউক্লিয়াস, 2n, বলে ইয়েস স্যার। 3n নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস 3n। হ্যাঁ হ্যাঁ, রিয়া, রিয়ার মাথা খারাপ হয়ে গেছে, রিয়ার মাথা কাজ করছে না, রিয়ার এখন। নির্ণিত নিউক্লিয়াস 2n হয়, ঠিক, খুব সাবধান কিন্তু। এটা হলো, তাহলে আমার এখানে রেণু রেডি, এখানে হচ্ছে রেডি, বড়বউ রেডি, এবার তার গল্পটা শুরু হবে। এবার ভালো করে বিষয়টিকে দেখো, গল্পটা কি চলে। এই যে রেণু রয়েছে, দেখো ভালো করে, চলে এসো। এবার এখান থেকে নিষেকটা দেখি, ফার্টিলাইজেশন। রেণু রয়েছে এখানে, এটা এক্সাইন আঁকলাম, বাইরে ইনটাইন। এক্সাইনটা হচ্ছে কোথায় পড়বে, ধরো এখানে, এটা আমি এখানে লিখিয়ে দিলাম, এখানে এটা পরাগ মিলন হয়েছে ধরে নাও, সাপোজ পরাগ মিলন হয়েছে, ভালো কথা। বাইরে এক্সাইন রাপচার, ভেতরের যে ইনটাইন ছিল ভালো করে দেখবে। তাহলে একটা ছিল জেনারেটিভ সেল, একটা ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেল থেকেই পোলার মানে তোমার পোলেন টিউব নিউক্লিয়াসটা তৈরি হয়, ঠিক আছে? এই যে পার্টটা কি হবে, মানে ভেজিটেটিভটাকে লালটা করেছিলাম, নীলটা করেছিলাম এইকে, তাহলে কি হবে এখানে ভালো করে দেখো, এইখানে এই জায়গা থেকে এই তৈরি হবে, এই সেলের এই যে নিউক্লিয়াস, যেটা হচ্ছে ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস, ও তৈরি করবে এইটা, দেখো এইটা। একে আমি কি বলেছিলাম? একে আমি বলেছিলাম পোলেন টিউব। প্রত্যেকের মনে পড়ছে ইয়েস অর নো? একে পোলেন টিউব নিউক্লিয়াস। তার মানে পোলেন টিউব নিউক্লিয়াসের মধ্যে কি নিউক্লিয়াস আছে? এখানেই ভেজিটেটিভ নিউক্লিয়াসটা আছে, বলবে ইয়েস অর নো প্রত্যেকে? আছে, রয়েছে, ইয়েস স্যার। এখানেই তৈরি করে পোলেন টিউব। তাহলে ভেতরে জেনারেটিভ সেলটা কি করে? জেনারেটিভ সেলের যে নিউক্লিয়াস রয়েছে, জেনারেটিভ সেলের নিউক্লিয়াস একটু অন্য কালারে করি, তাহলে দেখতে ভালো লাগবে। জেনারেটিভ সেলের নিউক্লিয়াস এইটা, এটা দুটো পার্টে ভাগ হয়ে যায়। যে নিউক্লিয়াসটা ছিল, এ দুটো পার্টে ভাগ হয়ে যায়, দুটো নিউক্লিতে ভাগ হয়ে যায়। জেনারেটিভ সেলের ক্ষেত্রে ভাগ হয়ে যায়। উদ্ভিদ তো শেষ হচ্ছে না বলতে,
উদ্ভিদ তো শেষই হচ্ছে না, প্রাণী কখন শুরু হয় বলতে? প্রাণী শুরু হয় বলতে প্রাণী তোমাদের সিলেবাসে কি আছে? সিলেবাস তোমাদের হ্যাঁ, প্রাণী সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে প্রাণী কি কি আছে? ইয়াসির বলছো যে উদ্ভিদ শেষ হচ্ছে না, প্রাণী কখন শুরু হবে? প্রাণী সিলেবাসে কি আছে তোমাদের জননে? আছে জননে? হ্যাঁ, ইয়াসির যে বলছো উদ্ভিদ শেষ হচ্ছে না, প্রাণী আছে, আর তাহলে ইয়াসির কোন ডাইমেনশনে আছো ভাই? তুমি নেমে এসো, এখানে কোন ডাইমেনশনে ঘুরছো? নেমে এসো, নেমে এসো, আসো আমার কাছে এসো, একটু বসো, চা খাই, গল্প গুজব করি, ভালো লাগবে, এসো, চলে এসো, চলো। তো এটা এই যে জেনারেটিভ সেলের যে নিউক্লিয়াস ছিল, এ দুটো নিউক্লিয়াসে ডিভাইড হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে পুংগ্যামেট। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে পুংগ্যামেট, প্রত্যেকে এন করে। এইবার পরিষ্কার কথা, এই যে ভেজিটেটিভ সেল, এই এখান থেকে এই পোলেন টিউব যখন তৈরি হবে, এই পোলেন টিউব তৈরি হবে, গিয়ে এখান থেকে এই ঢুকবে, এখানে মাইক্রোপাইল ছিদ্র থাকে তলার দিকে, মাইক্রোপাইল, তাকে পোরোগ্যামি দিয়ে ঢুকছে, এটা অন্য দুখানার টাইপ হয়, চালাজয়ী মেসোগামি বলার দরকার নেই, পোরোগ্যামি দিয়ে ঢুকবে। তাহলে এইখানের যে ভালো করে দেখবে যে পুংগ্যামেট রয়েছে, মানে এ কন্ডিশন নাম্বার এ, একটা পুংগ্যামেট রয়েছে, সেই পুংগ্যামেট কার সাথে ফিউজ করবে? ডিম্বাণুর সাথে ফিউজ করবে। তাহলে এইটা হলো এন, এটাও হলো এন, তাহলে হলো গিয়ে 2n, 2n মানে জাইগোট, ঠিক কি না? প্রত্যেকে বলবে 2n মানে জাইগোট। এটা হলো এন, এটা হলো এন, ঠিক আছে? করাবো, হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে বিয়ের পার্টটা। আর তারপরে কি রয়েছে? তারপর আর একটা পুংগ্যামেট, এত অধৈর্য হলে হয় বাবা, করাবো তো। তার সাথে হচ্ছে এই যে নির্ণীত নিউক্লিয়াস, এটা যখন ফিউজ করবে, সেটা হয়ে যাবে কি অধৈর্য জীবনে গো, শস্য নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হয়ে যাবে 3n, ব্যাস। না, জেনারেটিভ নিউক্লিয়াস সেই তোমার নিউক্লিয়াসে ভেজিটেটিভ তৈরি করে পোলেন টিউব, লিখে দিচ্ছি, এটা তৈরি করবে পোলেন টিউবকে। তাহলে শস্য নিউক্লিয়াস বোঝা গেল, শস্য নিউক্লিয়াস 3n। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে, পুরো ফরম্যাটটা তোমাকে যাইতে পারে কি আছে, বা তোমাকে জিজ্ঞেস করলো, তোমাকে একটি উদ্ভিদ কোষ দেওয়া হলো যার দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64 বা 32, তাহলে তার শস্য নিউক্লিয়াসে, তার গ্যামেটে, তার পাতায়, তার পরাগরেণুতে, হ্যাঁ নালিকা নিউক্লিয়াস বলতে পারো একদম, পাতায় কি কি তোমার ক্রোমোজোম সংখ্যা কত হবে, এটা এখান থেকে জিজ্ঞেস করতে পারে, এটা তোমাকে মনে রাখতে হবে। বোঝা গেল? এই হলো যার ফরম্যাট, যার অসুবিধে আছে দেখে নেবে, আর একবার বলে দিলাম, পড়ে দিলাম, বুঝিয়ে দিলাম, পুরোটাকে দেখে নাও, বুঝে নাও, চিনে নাও, ঠিক আছে? যদি লিখতেই চাও এই গল্পটাকে, ঠিক আছে, এই লিখতেই চাও, তাহলে একটু বাড়িতে লেখাটা প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? চলো, তাহলে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন খতম তোমাদের জননের পাঠ, এবং তার সাথে মানুষের বৃদ্ধি ও বিকাশ। ওকে, এই হলো তার গল্প, এটা অবশ্যই দেখে নিচ্ছ। জননের ফুল কনসেপ্টের গল্প এখানে আছে, বৃদ্ধি বিকাশ এখানে বলা আছে, আর তার পরবর্তীতে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পাঠটা এখানে বলে দিয়েছি, আর এখানে ফার্নের যৌনক্রম অলরেডি কিন্তু বলা আছে। সরি, ধুত্তেরিকা। ব্যাস, চলো ডায়াগ্রাম এখন আমি নিয়ে আসিনি আপাতত। টেস্ট পেপারের গল্পটা দেখে নাও, যে কোয়েশ্চেন্সগুলো দরকার সেগুলো একবার দেখে নাও, কোন কোয়েশ্চেন্সগুলো অবশ্যই পরীক্ষার জন্য করে যাচ্ছ। মিলিঝুলি প্রশ্ন আছে, ঠিক আছে? পুরো টেস্ট পেপার ধরে ফিল্টার করে খানিকটা ইনপুট দেওয়া আছে, দেখে নাও, ভালো করে চিনে নাও, ঠিক আছে? কি বলছি, প্রথম গল্প, মাইক্রোপ্রোপাগেশনের পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 3 নম্বর, আসতেও পারে, সম্ভাবনা কম, তাও দিয়ে রেখেছি। একবীজপত্রী উদ্ভিদে জোড় কলম তৈরি করা সম্ভব নয়, কেন বলে দিয়েছি, 2 নম্বরের পাঠ। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় তা একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো, ঠিক আছে?
ওকে, হ্যাঁ আমি অ্যাসিড, আমি আসছি, তোমার আমি নিয়ে বসছি, তারা আমি বলে নিই, তারপর তোমার কাছে আসছি আমি। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? সম্ভাবনা নেই, তাও দেখে যাচ্ছ। পাথরকুচি পাতার অঙ্গজনন কিভাবে হয়? বলছিলাম চিত্রসহ লেখো। তো অবশ্যই যখন আঁকবে স্টাইলটা দেখে নাও, এইভাবে আঁকছো। ঠিক আছে, টেকনিকটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে দেবে দুটো পাতা মূল, দুটো পাতা মূল, দুটো পাতা মূল, গল্প শেষ, গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন ধাপগুলো আগে বলা আছে। যৌনজনন দ্বারা উন্নত জীব সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। ডেফিনেটলি যৌনজননে গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরি হয় মিওসিস থেকে, মিওসিসে নতুন বৈশিষ্ট্য আসতে পারে, এই নতুন বৈশিষ্ট্য গ্যামেটের মাধ্যমে সংমিশ্রণটা ঘটলে তবে উন্নত জীব তৈরি হতে পারে। ঠিক আছে, অবশ্যই। বেশ, আচ্ছা, আরে পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে। আগে তো শোনো বিষয়টা, তারপরে তো করবে, আগে ভালো করে শোনো বিষয়টা। ঠিক আছে, যার যার পিডিএফ লাগবে আমাকে নক করো, দেবজ্যোতি পাত্র আমার নাম, অবশ্যই পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি, পেয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো। বেশ, কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? মানে জননের গুরুত্ব বলেছিলাম, দেখে নিচ্ছ প্রশ্ন। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। কি হবে? দৃষ্টিশক্তি ব্যাহত হয়, কি হতে পারে? মায়োপিয়া হতে পারে, কাজে লাগিয়ে দাও। মায়োপিয়া হতে পারে, হাইপেরোপিয়া হতে পারে, প্রেসবায়োপিয়া হতে পারে, অথবা ক্যাটারাক্ট হতে পারে। ফার্স্ট চ্যাপ্টার থেকে কাজে লাগিয়ে দাও। ঠিক আছে, অস্থি সংক্রান্ত পরিবর্তন, অস্থি ভঙ্গুর হয়ে যেতে পারে। ঠিক আছে, বা অস্থি দুর্বল হয়ে যেতে পারে আস্তে আস্তে। নেক্সট কোয়েশ্চেন, অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যতটা মূল্যায়ন করো। মানে সোজা কথা, পাথরকুচি গাছটাকেই কিন্তু তোমাকে এখানে বলতে চাইলো গল্পটা। নেক্সট কি বলছে, যে অঙ্গজ বংশবিস্তারকে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অঙ্গজ বংশবিস্তারকে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়? যে সমস্ত উদ্ভিদের বীজ তৈরি হয় না, বা যে সমস্ত উদ্ভিদের বীজ সংগ্রহ করা সম্ভব নয়, বা যে সমস্ত উদ্ভিদের কোনো বিলুপ্তপ্রায় উদ্ভিদ রয়েছে, বা বহিরাগত কোনো উদ্ভিদ যাকে নিয়ে এসে আমাদের দেশে তোমার পরিচর্যা বা লালন পালন করা হবে, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অঙ্গজ জননকে প্রাধান্য দেওয়া হয়। 3টে পয়েন্ট বললাম, বাড়িতে লিখে নিচ্ছ। খণ্ডীভবন কিভাবে স্পাইরোগাইরার বংশবিস্তার ঘটাতে সাহায্য করে? অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ আচমকা কোনো আঘাতের কারণে স্পাইরোগাইরার দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেলে সেই প্রত্যেকটি খণ্ড থেকে নতুন স্পাইরোগাইরা তৈরি হতে আমরা দেখি। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু খণ্ড থেকে নতুন স্পাইরোগাইরা তৈরি হচ্ছে, তাই বলা যেতে পারে খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে নতুন অপত্য স্পাইরোগাইরা তৈরি হতে পারে। চাইলে ছোট্ট করে পাশে পেন্সিল ডায়াগ্রাম বা পেন ডায়াগ্রামটা করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট কি বলছে, বৃদ্ধির কটা দশা কি কি পারবে? অযৌন জনন এবং যৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয় তুলনা করো। গ্যামেট উৎপাদন, অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, যৌন জননে হয়। অপত্য অণুর প্রকৃতি, অপত্য যৌন জনিত্রী যৌনুর সাথে একই বৈশিষ্ট্য সম্পন্ন যুক্ত হতে পারে অযৌন জননে, আর যৌন জননে অপত্যদের বৈশিষ্ট্য জনিত্রীর থেকে আলাদা হতে পারে। নেক্সট কি বলছে দেখে নেব, যে তোমার বন্ধুর বাগানে একটি গোলাপ গাছ দেখে তোমার মনে হলো ওই গাছটির অনুরূপ গাছ তোমার বাগানেও থাকলে ভালো হয়। তুমি কোন বিজ্ঞানসম্মত উপায়ে একই গাছ থেকে তোমার বাগানে পেতে পারো এবং তার পদ্ধতি কিরূপ তুমি বুঝিয়ে দাও। কি হবে? তোমার বন্ধুর বাগানে থেকে শাখা কলম করতে হবে। ডেফিনেটলি শাখা কলম মানে আমার বন্ধুর বাগানের গোলাপ গাছের থেকে কিছু পরিমাণ ডাল কেটে নিয়ে এসে তার মধ্যে অক্সিজেন স্প্রে করে আমি মাটিতে বসিয়ে দিলে সেখান থেকে নতুন গোলাপ গাছের চারা আমার বাগানে তৈরি হতে পারে। অর্থাৎ বলা যেতে পারে আমি ওই একই ধরনের গোলাপ গাছ পেতে চাইলে আমাকে শাখা কলম বা কাটিং পদ্ধতি অবলম্বন করে অঙ্গজ বিস্তারের মাধ্যমে নতুন গোলাপ গাছকে তৈরি করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খালি লেখাটা লিখে একবার রেডি করে নিও অবশ্যই। ঠিক আছে, তোমার বয়স 15 বছর এবং তোমার দাদুর বয়স 70 বছর। মানব বিকাশের যে পর্যায়ে তোমরা দুজন আছো তা উল্লেখ করো এবং দুটি বৈশিষ্ট্য লেখো। মানে 15 বছর মানে বয়ঃসন্ধিকালের কথা বললো, আর 70 বছর মানে বললো বার্ধক্যের কথা। দুটো করে বৈশিষ্ট্য আশা করি পারবে, আলাদা করে বলার কিছু নেই। নিম্নলিখিত উদ্ভিদের মধ্যে কোন ধরনের অঙ্গজনন ঘটে? বলেছিলাম উদাহরণ থেকে প্রশ্ন ঢোকে। কি বলছে এখানে? পাথরকুচি পত্রজ মুকুলের মাধ্যমে, মিষ্টি আলু তোমার
মূলের মাধ্যমে। মানব বিকাশের শৈশব এবং পরিণত দশার মধ্যে বর্ণনা দাও। শৈশব দশায় কি কি হয়? চেষ্টা করবে টাইম ফ্রেম, এই প্রশ্নটা সম্ভাবনা কম আসার, সম্ভাবনা কম। কেন? টাইম ফ্রেমটা একটু এদিক ওদিক হয়ে যায়। তো যার যা বইতে টাইম ফ্রেম সেটাই লিখবে। গুগলে একরকম টাইম ফ্রেম দেয়, বইতে একরকম থাকে, এদিক ওদিক কিচ্ছু ফলো করবে না, শুধু বইয়ের টাইম ফ্রেমটা যার যা বইতে আছে লিখবে। আর 2 থেকে 3টে বৈশিষ্ট্য ভালো করে দেখবে। শৈশব ও পূর্ণদশার বর্ণনা দেওয়া মানে 3 নম্বরের প্রশ্ন, কিন্তু ভালো করে দেখবে। তাহলে ডেড করে আছে, ডেড মানে কটা করে বৈশিষ্ট্য? 2 থেকে 3টে করে বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে, এনাফ তার জন্য। নেক্সট বলছে উদ্ভিদের জোর কলমে ব্যবহৃত স্টক ও সিয়নের ভূমিকা উল্লেখ করো। স্টক উন্নত বৈশিষ্ট্যযুক্ত হয়, ভ্যারাইটি স্টক হতে পারে, বিভিন্ন ধরনের স্টককে ব্যবহার করতে পারি, এবং স্টক জোর কলমের ক্ষেত্রে ক্যাম্বিয়াম যুক্ত হতে হবে দ্বিবীজপত্রী। সিয়ন না ভুল বললাম, স্টক হচ্ছে ভুল বললাম, উল্টো বললাম, সিয়নের ক্ষেত্রে হবে। স্টক হচ্ছে মূলযুক্ত হবে, হ্যাঁ স্টক অনুন্নত মূলযুক্ত হবে, এবং সেখানে কিন্তু একটু সাইজে আকার থেকে বড় হলে ভালো হয় সিয়নের থেকে, এটা হলো ব্যাপার। ইতর পরাগযোগের ঘটায় এমন 3টি বাহকের নাম লিখে প্রত্যেকটির ক্ষেত্রে ফুলে পরাগযোগের ঘটায় তার একটু উদাহরণ দাও। মানে 3টে বাহকের, অর্থাৎ ইতর পরাগযোগ ঘটায় বলতে 3টে বাহকের নাম লিখে ফুলের পরাগযোগের উদাহরণ দাও। তুমি এখানে পতঙ্গের কথা বলতে পারবে, তুমি এখানে পাখির কথা বলতে পারবে, ডেফিনেটলি এই পার্টটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তুমি এখানে বাহক বলেছে, বাহক মানে আমাকে তো আলাদা করে তো বলে দেয়নি যে বাহক বলতে এক্ষেত্রে তোমার জীব না অজীবজ পদার্থ, তুমি চাইলে জলের কথাও লিখতে পারো, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। ওকে, এখান থেকে গোটা 5 নম্বরের প্রশ্ন আসবে না, এখান থেকে গোটা 5 নম্বরের প্রশ্ন আসবে না, নিশ্চিন্তে থাকো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে না, তুমি নিশ্চিন্তে থাকো এখান থেকে। বৃদ্ধির দশাগুলি লেখো, রিপিট কোয়েশ্চেন আছে, দেখে নেবে। নেক্সট বলছে অনুবিস্তরণের 2টি সুবিধা। সুবিধা বলতে কি, আমরা কোনো উদ্ভিদের বীজ না ব্যবহার করে তার কলা, কোষ বা মুকুলকে ব্যবহার করে ল্যাবরেটরিতে নতুন উদ্ভিদকে তৈরি করতে পারি। 2, কোনো বিলুপ্তপ্রায় উদ্ভিদ, যে উদ্ভিদকের হয়তো বীজ পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত উদ্ভিদের কলাকোষ থেকে সেই উদ্ভিদকে তৈরি করে তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারি, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। বেশ, লিখে রেডি করছো। জনন কোষে, জনন কোনো জীবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেন? জনন যদিও অপরিহার্য নয়, বাট তা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ জনন সম্পূর্ণ না হলে অপত্য তৈরি হবে না, অপত্য তৈরি না হলে সেই জীবের অস্তিত্ব পৃথিবীর বুকে রক্ষা পাবে না। এই ওয়ার্ডটা খেয়াল করবে, সেই জীবের অস্তিত্ব পৃথিবীর বুকে রক্ষা পাবে না, অর্থাৎ কোনো জীবের অস্তিত্বকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে গেলে জনন একটি অপরিহার্য পদ্ধতি, যা প্রায় সমস্ত জীবের মধ্যে আমরা দেখতে পাই। এই যে প্রায় কথাটা অ্যাড করলাম কেন, ওইখানে লুপ আছে, জনন যে সবার ক্ষেত্রে হবে এমন কিন্তু ম্যান্ডেটরি ফ্যাক্টর সেটা নয়, ঠিক আছে। নেক্সট বলছে বায়ুপরাগী ফুল গন্ধহীন ও বর্ণহীন কেন হয়? আগেই বলেছিলাম বর্ণহীন গন্ধহীনটা দেখে যাবে। কেন হয়? কারণ বায়ুপরাগীর ক্ষেত্রে গন্ধ আর বর্ণের প্রয়োজনীয়তা নেই, কারণ গন্ধ আর বর্ণের মাধ্যমে সে কোনো পতঙ্গকে আকৃষ্ট করে না, যেহেতু সাধারণভাবে বায়ুর মাধ্যমে সে ভেসে বেড়ায়, তাই এক্ষেত্রে পরাগরেণু যদি হালকা হয় সেটি এক্ষেত্রে উপযুক্ত, তাই সেক্ষেত্রে গর্ণ বা বর্ণের প্রয়োজন হয় না। একটি বায়ুপরাগী ফুলের নাম পারবে। পরাগরেণু থেকে কিভাবে পুংগ্যামেট তৈরি হয়? এটা ভালো প্রশ্ন, আগে থেকে বলে দিয়েছি। পরাগরেণু কি বলেছিলাম? এখানে এক্সাইন থাকে, ইনটাইন থাকে, 2টো সেল থাকবে, একটা জেনারেটিভ সেল আর একটা হচ্ছে তোমার জনন নিউক্লিয়াস, একটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াসের পার্ট বা ভেজিটেটিভ সেল। সেখান থেকে একটা তৈরি করা নালিকা নিউক্লিয়াস পোলেন টিউব তৈরি করবে, আর 2 ভাগে ভাগ হয়ে 2টো পুংগ্যামেট তৈরি করবে। এই পার্টটা ভালো করে এটাকে লিখে নেবে, এটা কিন্তু রাইট বলে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু লিখতে পারবে না, রাইট বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে লিখে দেখিয়ে নিতে পারো, কারণ যেহেতু একটু হাটকে কোয়েশ্চেন, একবার লিখে দেখিয়ে নিতে পারো, বা আমি নেক্সট ক্লাসে বলে দেবো সেরকম উত্তরটা লিখে দেবো। স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত কেন? আশা করি পারবে। ইতর পরাগযোগে যেহেতু 2টো উদ্ভিদের দেহ একই প্রজাতির কিন্তু ভিন্ন উদ্ভিদ দেহ থেকে গ্যামেট আসতে আমরা দেখি, এই ক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্যের সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা একটা থাকে, তাই সেক্ষেত্রে নতুন বা অনুকূল বৈশিষ্ট্য আসতে পারে। উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের 3টি কৌশল বর্ণনা করা, রুটের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে। জীবজগতের রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জননকারী জীবগোষ্ঠীর তালিকা প্রস্তুত করো। ওই চার্ট আসার সম্ভাবনা কম, দিয়েছে, দেখে নেবে। মাইক্রোপ্রপাগেশনে যে উদ্ভিদ অঙ্গ ব্যবহৃত হয় তার নাম তালিকাভুক্ত করো। যে উদ্ভিদ অঙ্গ ব্যবহার হয় মানে আমরা কোষ জানি, কলা জানি, মুকুল জানি, তার কথা বলা হচ্ছে। তাদের নাম তালিকা বলতে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখবে তো সিলেবাসের মধ্যে বলা আছে বিভিন্ন উদ্ভিদের নাম, যেমন ধরো এখানে
তোমাদের বলা রয়েছে লাল চন্দন, মেহগিনির কথা বলা আছে, সর্পগন্ধা, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট কি বলছে, জোড় কলম কিভাবে করা হয়, সি অন স্টক, আঁকাটা দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে লিখবে, এবং ড্রয়িং কিন্তু মাস্ট এর জন্য, ঠিক আছে, ড্রয়িং মাস্ট। নেক্সট হচ্ছে স্পাইরোগাইরা ও হাইড্রাতে কোন কোন পদ্ধতিতে ওজন সম্পূরিত হয়। স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীভবন, হাইড্রা কি লিখবো, হাইড্রা লিখবো একটা বাডিং, আর একটা লিখবো হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশন, ঠিক আছে, এইটা দেখে নেবে। হাইড্রা কিন্তু সবাই বাডিংই লিখবে, তুমি চাইলে শেষকালে পুনরুৎপাদনটাকে অ্যাড করে দিতে পারো। কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলোর পরাগযোগ সম্পন্ন করে, শিমুল, গম, সূর্যমুখী আর পাতাঝাজি। বলেছিলাম উদাহরণ থেকে দেখে নিচ্ছ, পরপর লিখে 4 নম্বর প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে। লাস্ট একটা কোয়েশ্চেন, যনুক্রম কাকে বলে, যনুক্রমের রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো, ব্যাস, গল্প শেষ, দি এন্ড। ওকে, তো এই হলো গল্প আজকের। তো আমরা এখানে দেখলাম জনন এবং মানুষের বৃদ্ধি বিকাশ, পুরো এই দুটো টপিকের ওপর ইম্পর্টেন্ট পার্টগুলোকে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে, যা কিনা তোমাদের পরীক্ষার জন্য দরকার, এবং তার সাথে টেস্ট পেপার থেকে ফিল্টার করে বেছে আনা সেই সমস্ত কোয়েশ্চেন যা তোমাকে পরীক্ষার জন্য অতি অবশ্যই রেডি করে যেতে হবে। এবং এখানে কিন্তু বলা আছে কোন কোন পার্টগুলোকে ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো আজকের গল্প, এখানেই শেষ করছি।